ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটিতে অংশগ্রহণ করেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পড়ব। এই অধ্যায় শিরোনাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, ইফেক্টস অফ হিট অন ম্যাটার। তাপ হচ্ছে এক ধরনের শক্তি। তাপ এক ধরনের শক্তি। শক্তির ধারণা থেকে আমাদের মনে হতে পারে বেশি তাপশক্তি থেকে বুঝি সবসময়ই তাপ কম তাপশক্তির দিকে যায়, অর্থাৎ যে জায়গায় তাপশক্তি বেশি আছে সেখান থেকে কম তাপশক্তি সম্পন্ন জায়গায় শক্তি ট্রান্সফার হবে। বিষয়টি কিন্তু সেটি নয়, কিন্তু সেটি সত্য নয়। তাপশক্তি কোন দিকে যাবে সেটি নির্ভর করে তাপমাত্রার উপর। তাহলে তাপশক্তির পরিমাণের উপর তাপের তোমার ট্রান্সফরমেশন নির্ভর করে না, তাপের ট্রান্সফরমেশন বরং নির্ভর করে অন্য একটা জিনিসের উপর, সেটির নাম হচ্ছে তাপমাত্রা। এই অধ্যায়ে আমরা তাপ এবং তাপমাত্রা কিভাবে পরিমাপ করতে পারি এবং দুইয়ের মাঝে কি সম্পর্ক সেটি দেখব। তাপশক্তি আসলে বস্তুর অণু পরমাণুর গতি বা কম্পন থেকে এসেছে। তাপ দিয়ে কোনো কঠিন বস্তুর অণুগুলোর কম্পন যদি অনেক বাড়িয়ে দেওয়া যায় তাহলে একটি অণু বা অন্য অণু থেকে সরে যেতে পারে। কি হতে পারে? যদি কোনো বস্তুর তাপ প্রয়োগ করে কম্পন বাড়িয়ে দেওয়া হয় তাহলে একটি অণু অন্য অণু থেকে সরে যাবে, অর্থাৎ তাদের মধ্যেকার দূরত্ব বেড়ে যাবে, ফলে তাদের অবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ সেটা কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস হতে পারে। এই অধ্যায়ে আমরা কঠিন, তরল এবং গ্যাসের উপর তাপের প্রভাব নিয়ে আলোচনা করব। ওকে, এরপর দেখো তাপ ও তাপমাত্রা। তাহলে তাপ এবং তাপমাত্রা জিনিসটা কি? তাপ হচ্ছে এক ধরনের শক্তি। আমরা দেখেছি শক্তি কাজ করতে পারে, যেমন ট্রেন বা গাড়িতে আসলে জ্বালানি তেল জ্বালিয়ে তাপ তৈরি করা হয়, যেটা ট্রেন বা গাড়িকে ছুটিয়ে নিয়ে যায়। সেজন্য আলো, বিদ্যুৎ বা গতিশক্তির মতো নতুন ধরনের শক্তির নাম দিয়েছি তাপশক্তি। তাহলে আলো যেমন শক্তি, বিদ্যুৎ যেমন শক্তি, ঠিক সেরকম এই শক্তিটা হচ্ছে তাপশক্তি। মজার ব্যাপার হচ্ছে আমরা যদি আণবিক পর্যায়ে দেখতে পেতাম, অর্থাৎ যে কোনো পদার্থের দিকে তাকালেই আমরা তার অণুগুলোকে দেখতে পেতাম, তাহলে সম্ভবত তাপশক্তি নামে একটা নতুন নাম না দিয়ে এটাকে গতিশক্তি নামে রেখে দিতাম। তার কারণ তাপশক্তি বলতে আমরা যেটা বোঝাই সেটা আসলে পদার্থের অণুগুলোর সম্মিলিত গতিশক্তি ছাড়া কিছুই না। একটা কঠিন পদার্থে অণুগুলো যখন উত্তপ্ত হয় তখন অণুগুলো নিজের নির্দিষ্ট অবস্থানে থেকে কাঁপতে থাকে। যত বেশি উত্তপ্ত হবে অণুগুলোর কাঁপুনি তত বেড়ে যাবে। যদি অনেক বেশি উত্তপ্ত হয় তাহলে অণুগুলোর নিজেদের ভেতরে যে আন্তঃআণবিক বল রয়েছে, অণুগুলো সেই বলকে ছাড়িয়ে মুক্ত হয়ে যাবে। তখন আমরা সেটাকে বলি তরল। তখন অণুগুলো এলোমেলোভাবে একে অন্যের ভেতর দিয়ে ছোটাছুটি করতে থাকে, তাদের একটা গতি থাকে, কাজেই এটা গতিশক্তি। যত উত্তপ্ত করা হয় অণুগুলো তত জোরে ছোটাছুটি করে। যদি আরও উত্তপ্ত করা হয় তখন অণুগুলো আণবিক বন্ধন থেকে পুরোপুরি মুক্ত হয়ে যেতে পারে। তখন আমরা সেটাকে বলি গ্যাস। একটা গ্যাসকে যত উত্তপ্ত করা হবে অণুগুলো তত জোরে ছোটাছুটি করবে, গতি যত বেশি হবে গতিশক্তি তত বেশি হবে। যেহেতু খালি চোখে আমরা অণুগুলোকে দেখি না, তাদের ছোটাছুটি দেখি না, তাই আমরা পরোক্ষভাবে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করি। আমরা সেটাকে তাপশক্তি নাম দেই এবং তাপমাত্রা বলে পদার্থের তাপীয় অবস্থা ব্যাখ্যা করার চেষ্টা করি। কাজেই আমরা বলতে পারি পদার্থের অণুগুলোর কম্পন বা গতির কারণে যে শক্তি পাওয়া যায় সেটা হচ্ছে তাপ। যেহেতু এটা শক্তি, তাই স্বাভাবিকভাবেই অন্য শক্তির মতোই তার একক হচ্ছে জুল। তাপের আরও একটি একক হচ্ছে, তার নাম হচ্ছে ক্যালোরি। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াতে হলে যে পরিমাণ তাপের দরকার সেটা হচ্ছে 1 ক্যালোরি। অর্থাৎ 1 ক্যালোরি মানে হচ্ছে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড পরিমাণ বাড়াতে যে তাপের দরকার সেটি হচ্ছে ক্যালোরি। এখন আমরা কিন্তু এখনো তাপমাত্রার একক 1 ডিগ্রি সেন্টিগ্রেড কি সেটা এখনো জানি না আমরা। তো তারপরে ওইটা দিয়ে এখানে ক্যালোরিকে সংজ্ঞায়িত করা হয়েছে। তো 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তার মানে 1 গ্রাম তাপ 1 গ্রাম পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াইতে হয় তাহলে সেখানে তাপমাত্রার প্রয়োজন হবে 4.2 জুল। ঠিক আছে, 4.2 জুল পরিমাণ শক্তির প্রয়োজন হবে। এই জন্য এটাকেই বলা হচ্ছে 1 ক্যালোরি। ঠিক আছে, ওকে, তাহলে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল।
তোমরা হয়তো খাবারের জন্য ক্যালোরি শব্দটির ব্যবহার শুনেছো। ফুড ক্যালোরি বলতে আসলে বোঝানো হয় মানুষ নির্দিষ্ট খাবার থেকে কি পরিমাণ শক্তি পায়, এবং এটার জন্য একক আসলে কিলো ক্যালোরি বা 1000 ক্যালোরি, অর্থাৎ এটা ক্যালোরি ছোট একক, তো ওই জন্য কিলো ক্যালোরিতে হিসাব করা হয়। তার কারণ মানুষ ক্যালোরি এককে খায় না, বেশি পরিমাণ খায়, এই জন্য এটা কিলো ক্যালোরি। তবে আমরা সেটা নিয়ে মাথা ঘামাবো না। এখানে আমরা খাবার থেকে যে শক্তি পাওয়া শক্তি নয়, তাপ শক্তি নিয়ে আলোচনা করবো। অর্থাৎ এখানে আমরা এই শক্তি নিয়ে আলোচনা করতেছি না, খাবার থেকে যে শক্তি পাওয়া যায় সেটি না, বরং তাপ শক্তি নিয়ে আলোচনা করব। এখানে আমরা খাবার থেকে পাওয়া শক্তি নয়, অর্থাৎ খাবার থেকে কি শক্তিটা আমরা পাচ্ছি সে শক্তি নিয়ে এখানে আলোচনা করা হবে না, বরং এখানে তাপ শক্তি নিয়ে আলোচনা করা হবে। ওকে, এখন আসি অভ্যন্তরীণ শক্তি। আমরা যদি তাপকে একটি শক্তি হিসেবে মেনে নিই, তাহলে সাথে সাথে এর পরের যে বিষয়টি আমাদের জানতে হবে সেটা হচ্ছে কিভাবে তাপশক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। সাধারণভাবে আমাদের ধারণা সবসময় শক্তির প্রবাহ হয় বুঝি বেশি শক্তি থেকে কম শক্তিতে। ছোট একটা গরম আলপিনে যে পরিমাণ তাপশক্তি রয়েছে তার থেকে অনেক বেশি তাপশক্তি রয়েছে এক গ্লাস পানিতে। কিন্তু গরম আলপিনটা আমরা যদি পানিতে ডুবিয়ে দিই, তাহলে কিন্তু আলপিনের অল্প তাপশক্তি থেকেই খানিকটা চলে যাবে গ্লাসের পানিতে। তার কারণ তাপশক্তির প্রবাহটা তাপের পরিমাণের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তাপমাত্রার উপরে। কিসের উপরে নির্ভর করে? তাপমাত্রার উপরে। দুটো ভিন্ন তাপমাত্রার জিনিস যদি একে অন্যের সংস্পর্শে আসে, তাহলে সবসময় বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার জিনিসে যেতে থাকবে যতক্ষণ না দুটোর তাপমাত্রা সমান হচ্ছে। অর্থাৎ বেশি তাপ থেকে কম তাপের দিকে যাবে না, বরং বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যাবে। অর্থাৎ এটা নির্ভর করবে তাপমাত্রার উপর। আমরা এখনো কিন্তু তাপমাত্রা নামের রাশিটিকে সংজ্ঞায়িত করিনি, অর্থাৎ তাপমাত্রা জিনিসটা কি। কিন্তু দৈনন্দিন জীবনে এটি এত ব্যবহৃত হয় যে বিষয়টি কি বুঝতে কারোই সমস্যা হয় না। পদার্থবিজ্ঞানের ভাষায় বলতে পারি এটা হচ্ছে পদার্থের ভেতরকার অণুগুলোর গড় গতিশক্তির একটা পরিমাপ। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি তাপমাত্রা হচ্ছে সেই তাপীয় অবস্থা যেটি ঠিক করে একটা বস্তু অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে সেটি কি তাপ দেবে নাকি নেবে। অর্থাৎ তাপ আদান প্রদানের যে বিষয়টা তাপ আদান প্রদানের উপর নির্ভর করে, সেই বিষয়টাকেই আমরা তাপমাত্রা বলতেছি। বিষয়টা বোঝানোর জন্য আমরা পানির পৃষ্ঠদেশের উচ্চতার সাথে তুলনা করতে পারি। যদি পানির দুটি পাত্রে পানির পৃষ্ঠদেশের উচ্চতা ভিন্ন হয়, তাহলে পাত্র দুটিকে একটি নল দিয়ে একত্র করার পর কোন পাত্রে পানি বেশি, কোন পাত্রে পানি কম, সেটির পানির প্রবাহ ঠিক করবে না। অর্থাৎ পাত্রে পানির পরিমাণটা পানির প্রবাহ ঠিক করবে না। কোন পাত্র থেকে কোন পাত্রে পানি যাবে সেটা নির্ভর করবে কোন পাত্রের পানির পৃষ্ঠদেশের উচ্চতা কত তার উপর। সবসময় বেশি উচ্চতা থেকে পানি কম উচ্চতায় প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত না দুটি উচ্চতা সমান হয়ে যাচ্ছে। তো এখানে এটাকে আমরা ফিজিক্সের যে কাজ ক্ষমতা শক্তি পড়ছি, এটা হাইটের সাথে বিভব শক্তি নামক একটা রাশির সাথে সম্পর্কিত। হাইট যত বেশি হয় একটা পানির, মনে করো যে এই একটা পাত্র আছে আর একটা পাত্র নিচে আছে, তো এইখানে মনে করো একটা পানির কণা আর এখানে একটা পানির কণা, তো এই পানির কণার বিভব শক্তি কি হবে? বেশি হবে। তখন দুইজনের ভর এবং অভিকর্ষ ত্বরণ দুজনের ক্ষেত্রেই সমান, কিন্তু এইখানে উচ্চতাটা বেশি, এখানে উচ্চতাটা কম। অর্থাৎ এই পানির কণার গতিশক্তি বা বিভব শক্তিটা বেশি এর তুলনায়, আর এর বিভব শক্তি স্থিতিশক্তিটা এর তুলনায় কম। সরি, আমি গতিশক্তি বলছি, গতিশক্তি না, বিভব শক্তি। সো এই জন্য উচ্চতর বিভব শক্তি থেকে সে আসবে কোথায়? নিম্নতর বিভব শক্তির দিকে আসবে। ঠিক আছে, এখানে পানির পরিমাণটাকে তাপ শক্তির সাথে তুলনা করতে পারি, পানির পৃষ্ঠদেশের উচ্চতাকে তুলনা করতে পারি তাপমাত্রার সাথে। তাহলে এখানে যেমন পানির পরিমাণের উপর নির্ভর করতেছে না, ঠিক সেই রকম তাপের পরিমাণের উপর তাপের প্রবাহ নির্ভর করতেছে না। এখানে যেমন পানির প্রবাহ নির্ভর করতেছে পানির হাইটের উপর, ঠিক সেই রকম তাপের প্রবাহ নির্ভর করে তাপমাত্রার উপর। তাহলে আমরা পানির প্রবাহ এবং তাপের প্রবাহকে পানি এবং পানির হাইট যেরকম ঠিক সেরকম তাপের সাথে পানির সাথে তাপকে এবং পানির হাইটের সাথে তাপমাত্রাকে তুলনা করতে পারি। তাপমাত্রার বেলাতেও এটা সত্যি যে যতক্ষণ পর্যন্ত না দুটি বস্তুর তাপমাত্রা সমান হচ্ছে ততক্ষণ তাপ প্রবাহিত হতে থাকবে। ঠিক আছে, এখন
এই জিনিসটা আমাদের কাছে ধোঁয়াশার মতো রয়ে গেল যে এরকমটা কেন হইলো, ঠিক আছে, এরকমটা কেন হচ্ছে। তো এখানে জিনিসটার একটুখানি টাচ দিছে, বাট একটুখানি বলেই জিনিসটাকে স্কিপ করে ফেলছে। এখানে কেন তাপের পরিমাণ, তাপের তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর না করে তাপমাত্রার উপর নির্ভর করে, এই জিনিসটা এখানে একটু আলোচনা করেও মানে মানে জাস্ট এখানে টাচ দিয়েছে, কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে নাই। তাহলে এখানে দেখো তাপমাত্রা বলতে একটা জিনিস বলছে, সেটি হচ্ছে তাপমাত্রা হচ্ছে, এই যে তাপমাত্রা জিনিসটা হচ্ছে পদার্থের ভেতরকার অণুগুলোর গড় গতিশক্তির একটা পরিমাপ, অর্থাৎ অণুগুলোর গড় গতিশক্তির একটা পরিমাপটাই হচ্ছে তাপমাত্রা। সো এই জিনিসটাকে আমরা একটুখানি এক্সপ্লানেশন করতে পারি, ঠিক আছে। মনে করো যে এটি একটি পদার্থ আর এটি হচ্ছে আর একটি পদার্থ, ঠিক আছে। আমরা একটু আগে কি বললাম, এখানে অণুর পরিমাণ আছে, এখানে কিছু অণু আছে, ঠিক আছে, আর এখানেও কিছু অণু আছে। এখানে স্বাভাবিকভাবে অণু কি আছে, বেশি আছে। ঘনত্ব যদি বেশি হয় তাহলে অণু বেশি থাকবে, ঘনত্ব যদি কম হয় তাহলে অণু কম থাকবে। যাই হোক, অণু আছে এইখানে, ওকে। আমরা তাপ নামক রাশিটা পড়লাম, যে তাপ মূলত কি, তাপ শক্তি, যেটা তাপ শক্তি হচ্ছে মূলত এই পদার্থগুলোর মধ্যে এই যে অণুগুলো আছে, এই অণুগুলো নিজের মধ্যে কি গতিশক্তি, এই অণুগুলোর গতিশক্তিটাই হচ্ছে কি মূলত তাপ শক্তি। অর্থাৎ এই তাপ শক্তি জিনিসটা আসলে কিছুই না, তাপ শক্তি হচ্ছে যে শক্তিটা কোনো পদার্থের গঠনকারী যে অণুগুলো আছে সেই অণুগুলোর গতিশক্তি বাড়ায় বা কমায়, সেই শক্তিটাই হচ্ছে কি তাপ শক্তি, ঠিক আছে। আমরা তো সরাসরি গতিশক্তি দেখতে পাই না, আমরা যখন টাচ করি তখন সেখান থেকে তাপ হিসেবে জিনিসটাকে দেখতে পাই। তো তাপ হিসাবে দেখতে পাই, তার মানে ওখানকার অণুগুলোর গতিশক্তি কি বেশি, এই জন্যই সেটা তাপ শক্তিটাকেই বেশি হিসাবে আমরা দেখি, ওকে। এখন ঘটনাটা আসলে কি হয়, যখন আমরা এই বস্তুতে তাপ দেই আবার এই বস্তুতেও কি দেই, তাপ দেই, তো আমরা যখন তাপ প্রয়োগ করি তখন এই অণুগুলোর গতিশক্তি কি পায়, বৃদ্ধি পায়, এই অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। এখন আমরা যে পরিমাণ তাপ দিচ্ছি সেই পরিমাণ তাপ কি গ্রহণ করবে এই অণুগুলো গ্রহণ করে তাদের তাপ শক্তি কি হবে, তাদের গতিশক্তি বৃদ্ধি পাবে। এখন দেখো, আমরা একই পরিমাণ যদি তাপ দেই তাহলে ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলোর গতিশক্তি কিন্তু কি হবে, একই পরিমাণ বৃদ্ধি পাবে না। কেন বৃদ্ধি পাবে না সেটা আমরা একটুখানি দেখি। যেমন আমরা যদি একটা কঠিন পদার্থ বা লোহার কথা বলি, তাহলে এখানে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলো কি করে, খুব সহজেই কি করে, তাপ নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারে। সো এখানে যদি আমরা একটুখানি তাপ দেই তাহলে সেই তাপটা কিন্তু খুব সহজেই কি হবে, এই লোহার অণুগুলোর মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এবং প্রত্যেকটা অণু খুব সহজেই কি হবে, উত্তপ্ত হবে। অর্থাৎ অল্প তাপেই তাদের কণার গতিশক্তিগুলো কি হবে, অধিক পরিমাণ বৃদ্ধি পাবে। আর এই একই তাপটা যদি আমরা পানির মধ্যে দেই, পানিতে অণু পানির অণুগুলো তাপ গ্রহণ করবে, কিন্তু পানির অণুগুলো তাপ গ্রহণ করে তাদের যে গতিশক্তিটা বৃদ্ধি পাবে, এই গতিশক্তিটা খুব সহজেই পানির মধ্যে কি হবে না, ট্রান্সফার হবে না। ফলে এই তাপ গ্রহণ করে পানির অণুগুলোর যে গতিশক্তি আছে সেটা সহসাই বৃদ্ধি পাবে না, অত বেশি বৃদ্ধি পাবে না। একটা লোহায় লোহায় একটা মানে লোহাটা যদি একই পরিমাণ হয়, উদাহরণ হিসেবে এই লোহার জিনিসটা আর পানির পাত্রটা সেম, এই লোহার পাত্রটা পানির যে পাত্রটা একই পরিমাণ পানি আছে, একই পরিমাণ লোহা আছে, তাহলে আমরা দেখলাম যে একই পরিমাণ তাপ দিয়ে লোহার অণুগুলোর গতিশক্তিটা কি হলো, অনেক বেশি বৃদ্ধি পেলো। কেন, তার কারণ এটা তাপ সুপরিবাহী, এটা কি তাপ সুপরিবাহী, ফলে এর অণুর গতিশক্তিগুলো খুব দ্রুত অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আর পানির ক্ষেত্রে পানি তাপ সুপরিবাহী না হওয়ার ফলে যে পানির অণুগুলোর গতিশক্তি এই একই তাপ গ্রহণ করে পানির অণুগুলোর গতিশক্তি খুব বেশি বৃদ্ধি পাচ্ছে না অ্যাভারেজেই। তার কারণ এখানে এই তাপটা কি হচ্ছে না, অত বেশি সুপরিবাহী নাই, একটা কণা আর একটা কণাকে অত সহজে কি করে না, তাপ দেয় না। তখন এখানে দুইটা কারণ, একটা হচ্ছে এখানে কণাগুলো খুব কাছাকাছি থাকে কঠিন পদার্থের মধ্যে, আর দুই নম্বর এখানে তরল পদার্থ আছে, কণাগুলো অনেক দূরে 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 থাকে। আবার পানি কাঠ না হয়, লোহা না হয়, যদি এটা কাঠ হয় তাহলে সেক্ষেত্রেও আমরা জানি যে লোহার চেয়ে কাঠের ঘনত্ব একটুখানি কম, ফলে এখানেও কাঠের কণাগুলো কি হয়, নিজেদের সাথে অত কম্প্যাক্টেড অবস্থায় থাকে না। সেক্ষেত্রে যদি একই পরিমাণ তাপ দেয় তাহলে এখানেও যে কণাগুলো আছে কাঠের কণা, সেগুলো তাপ সুপরিবাহী না হওয়ার ফলে তারা অত সহজে, আর তাদের মধ্যে গ্যাপ বেশি থাকার ফলে, এক গ্যাপ বেশি, দুই তারা তাপের সুপরিবাহী না, ফলে কি হবে না, এই তাপটা এখান থেকে সহজে কি হবে না, পুরো কাঠের মধ্যে ট্রান্সফার হবে না। তাহলে একই পরিমাণ তাপ যদি আমরা দেই তাহলে এদের সবগুলো কণার তাপমাত্রা কিন্তু একই পরিমাণ,
আমি তাপমাত্রার কথাটা ইউজ করবো না এখন, আমরা বলবো তাদের গতিশক্তি। সবার কণার গতিশক্তি একই হারে বৃদ্ধি পাবে না, ঠিক আছে। ওকে, তার মানে একই তাপ যদি দেই তাহলে লোহার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের কণাগুলোর গড় গতিশক্তি অনেক বেশি হবে, আর একই তাপ দিলে পানির ক্ষেত্রে গড় গতিশক্তি আরো কম হবে, কাঠের ক্ষেত্রে হয়তো মাঝামাঝি হবে। আর তাপমাত্রা জিনিসটা আমরা দেখলাম কি, তাপমাত্রা হচ্ছে জাস্ট একটা তাপের ফিলিংস। তাপমাত্রাটা হচ্ছে কি তাপের ফিলিংস, বলতে একই পরিমাণ তাপ দিলাম, এই তাপ দেওয়ার ফলে একটা নির্দিষ্ট পদার্থের অণুগুলো ওই তাপের প্রতি কি পরিমাণ রিয়াকশন দেখাচ্ছে, সেটাই হচ্ছে তাপমাত্রা। যেমন লোহার ক্ষেত্রে একই পরিমাণ তাপ দিলে তারা অনেক বেশি রিয়াকশন দেখাচ্ছে, কারণ তাপটা অনেক বেশি, প্রত্যেকটা কণার মধ্যে খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে, তাদের গতিশক্তি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তাহলে তাপের প্রতি রিয়াকশন তারা বেশি দেখাচ্ছে। আর পানিটা তাপের প্রতি রিয়াকশনটা কম দেখাচ্ছে, কাঠের ক্ষেত্রে হয়তো মাঝারি ধরনের দেখাচ্ছে। ফলে তাপ তাপ গ্রহণ করার ফলে পদার্থের মধ্যে অবস্থিত অণুগুলোর যে ফিলিংস বা রিয়াকশনটা তৈরি হচ্ছে, সেটাই মূলত হচ্ছে তাপমাত্রা। ফলে একই পরিমাণ তাপ যদি আমরা লোহাতে দেই, তখন আমরা যদি একটা হাত দিয়ে স্পর্শ করি, তাহলে কিন্তু আমরা লোহার ক্ষেত্রে তাপমাত্রাটা বেশি কি করব, ফিল করব, কারণ এখানে কণাগুলোর গতিশক্তি অধিক পরিমাণ বৃদ্ধি পাইছে। ফলে আমাদের কাছে মনে হবে লোহার তাপমাত্রাটা কি বেশি, পানির তাপমাত্রাটা মনে হবে কম, কাঠেরটা আরো কম মনে হবে, যদিও তাপ একই পরিমাণ প্রত্যেকটাতেই দেওয়া হয়েছে। তার মানে তাপ এবং তাপমাত্রা জিনিসটা পরস্পরের সাথে সম্পর্কিত, বাট ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পদার্থের জন্য তাপ যত বেশি হবে তার তাপমাত্রাটা স্বাভাবিকভাবেই তত বেশি হবে, বোঝাই যাচ্ছে। কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাপ একই হলেও তাপের প্রতি তার ভিতরের কণাগুলোর রেসপন্সটা কিনা একই রকম না, অর্থাৎ তাপমাত্রাটা কিনা একই রকম হচ্ছে না। একই পদার্থের ক্ষেত্রে তাপ এবং তাপমাত্রা সমানুপাতিক হলেও ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে তাপ বেশি হলেই যে তাপমাত্রা বেশি হবে বিষয়টা তা না। তাহলে আমরা সহজভাবে বুঝতে পারলাম যে তাপ হচ্ছে একটা গতিশক্তি যেটা কণাগুলোর গতিশক্তি বাড়ায়, কিন্তু সব কণার গতিশক্তি সে সমানভাবে বাড়াইতে পারে না। তার কারণ প্রত্যেকটা কণা তাপের প্রতি সমান পরিমাণ রেসপন্স দেয় না, সব পদার্থের কণাগুলো তাপের প্রতি সমান রেসপন্স দেয় না, কারণ সবাই তাপের সুপরিবাহী না, বা সবার ঘনত্ব এক না। যেমন আমরা যদি গ্যাসের কথা বলি, তাহলে গ্যাসের ক্ষেত্রে কিন্তু গ্যাসের কণাগুলো কি থাকে, অনেক, তাদের গ্যাসের কণাগুলোর গতিশক্তি এমনিতেই কি থাকে, বেশি থাকে, তাই না? গ্যাসের কণাগুলোর গতিশক্তি এমনিতেই বেশি থাকে। সেক্ষেত্রে যদি আমরা তাপ দেই, সেক্ষেত্রে এই কণাগুলোর গতিশক্তি কিন্তু আরো অনেক বেশি বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা তাপ দিই তাহলে কণাগুলোর গতিশক্তি আরো বেশি বৃদ্ধি পাবে, ঠিক আছে, এবং কণাগুলো আরো বেশি ছোটাছুটি করবে। তরলের ক্ষেত্রে কিন্তু অত দ্রুত সে কি করবে না, ছোটাছুটি করবে না। আবার গ্যাসের ক্ষেত্রে আরো একটা সমস্যা আছে, তাপের ট্রান্সফরমেশনটা এখানে খুব বেশি সহজে হবে না, কারণ গ্যাসগুলো অণুগুলোর মধ্যে কি আছে, অনেক বেশি গ্যাপ আছে। সেক্ষেত্রে দেখা যায় একটা অণু সে তাপ নিয়ে নিজেই ছোটাছুটি করবে, আর একটা অণুতে হয়তোবা সহজে সে ট্রান্সফার করতে পারবে না, তার কারণ ওরা প্রচুর ছোটাছুটি করছে, একজন আরেকজনের কাছে ওইভাবে আসতে পারবে না। ওকে, দেখো এরকম দূরত্বের ফ্যাক্টর আছে, তাদের তাপ প্রয়োগ করার যে পূর্বে তাদের মধ্যে যে গতিশক্তি, তাদের মধ্যে যে কণাগুলোর মধ্যেকার যে ডিস্টেন্স, এই সব কিছুর উপর নির্ভর করে সব পদার্থের কণা তাপের প্রতি সমান রেসপন্স দেয় না। অর্থাৎ তাপ প্রয়োগ করলেই যে তাদের গতিশক্তি বৃদ্ধি পাবে, অবশ্যই গতিশক্তি বৃদ্ধি পাবে, কিন্তু একই পরিমাণ গতিশক্তি বৃদ্ধি পায় না, ঠিক আছে, যদিও তারা একই পরিমাণ তাপ গ্রহণ করছে। ফলে একই পরিমাণ তাপ গ্রহণ করলেও তাপমাত্রাটা আমাদের কাছে কখনো কম মনে হয়, কখনো বেশি মনে হয়। তার কারণ তাপমাত্রাটা হচ্ছে তাপের প্রতি কণাগুলোর রিয়াকশন, ঠিক আছে। এই জন্য তাপ এবং তাপমাত্রা জিনিসটার সাথে সম্পর্কিত, পারস্পরিক এটা সম্পর্কিত থাকলেও এটা কিনা সব পদার্থের ক্ষেত্রে একইভাবে তাপের সাথে তাপমাত্রা সম্পর্কটা শো করে না, ঠিক আছে। যদি একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে হয়তো বা সমানুপাতিক হারে শো করে, তাপমাত্রা যত বেশি, তাপ যত বেশি দেওয়া হবে তাপমাত্রা তত বেশি হবে, কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা তাপ একই হওয়া সত্ত্বেও তাপমাত্রা, অর্থাৎ তাপের প্রতি ওই মৌলের গঠনকারী কণাগুলোর রেসপন্স কি হয় না, একই রকম হয় না। তাহলে এটা হচ্ছে তাপমাত্রা, ওই জন্য তাপমাত্রাটা কি হচ্ছে, আলাদা হচ্ছে। এখন তাপের পরিবহনের কথা যদি বলি, আমি যদি বলি যে এই লোহা থেকে পানিতে তাপের কোথা থেকে কোথায় তাপ আসবে, একই পরিমাণ তাপ এখানে দেওয়া আছে, কিন্তু তাপের প্রতি এই কণাগুলোর রেসপন্স কি বেশি, অর্থাৎ এদের গতিশক্তি অধিক পরিমাণে বৃদ্ধি পাইছে, তুলনামূলকভাবে পানিতে কণাগুলোর গতিশক্তি কি অত বেশি বৃদ্ধি পায় নাই। এখন এটাকে যদি আমরা তাপীয়ভাবে কানেক্টেড করি, তাহলে স্বাভাবিকভাবে এখানকার কণাগুলোর গতিশক্তি যেহেতু বেশি, তাহলে এই গতিশক্তিগুলো স্বাভাবিকভাবে পানির অণু কণাগুলোর মধ্যে ট্রান্সফার হবে। তার কারণ এখানে গতিশক্তি অনেক বেশি, এখানে গতিশক্তিটা
কম, তখন আমরা সবসময় জানি যে শক্তি বেশি জায়গা থেকে কম জায়গায় কি ট্রান্সফার হওয়ার চেষ্টা করে। তাপ শক্তি একই, বাট এই তাপের রেসপন্সের কারণে এখানে কণাগুলোর গতিশক্তি বেড়ে গেছে, অর্থাৎ তাপমাত্রাটা বেড়ে গেছে। ফলে এইখানে তাপমাত্রাটা এখান থেকে কোথায়, এইখানে চলে আসবে, অর্থাৎ পানিতে চলে আসবে। যদিও উভয় ক্ষেত্রেই তাপের পরিমাণ সমান। ইভেন পানিতে যদি তাপ বেশিও থাকে কিছু, তারপরেও কিন্তু মানে যদি এরকম হয় যে আমরা জানি যে পানিতে তাপ বেশি দিলেও কি হয় না, কণাগুলোর খুব বেশি রেসপন্স করে না, কিন্তু লোহার ক্ষেত্রে অল্প তাপেই কণাগুলো অনেক বেশি রেসপন্স করে। তারপরেও সেক্ষেত্রেও যদি আমরা কি করি, উদাহরণ হিসাবে এখানে যদি আমরা 50 জুল তাপ দেই আর এখানে যদি আমরা পানিতে 500 জুল তাপ দেই, তারপরেও কিন্তু দেখা যাবে যে লোহার কণাগুলোই কি করবে, এইটুক তাপেই অনেক বেশি তাদের কণাগুলোর গতিশক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে। আর পানিতে এরকম 500 জুল তাপ দেওয়ার ফলেও কি হবে না, কণাগুলোর গতিশক্তি খুব বেশি বৃদ্ধি পাবে না। তাহলে দেখো এখানে তাপ থাকবে 50 জুল, লোহাটা যদি ছোট হয়, ঠিক আছে, বা একই পরিমাণও যদি হয়, সেক্ষেত্রে লোহার তাপমাত্রাটাই আমাদের কাছে বেশি অনুভূত হবে আর পানির তাপমাত্রাটা কম অনুভূত হবে। কেন? তার কারণ সেই বেশি তাপ নিয়েও তার কণাগুলো এই তাপের প্রতি অত বেশি রেসপন্স দেয় নাই, তাদের গতিশক্তি অত বেশি বৃদ্ধি পায় নাই, ফলে তাপমাত্রাটা কি আমাদের কাছে কম মনে হবে। তো এখন যদি আমরা এই লোহার টুকরাটাকে আর এই পানিকে কানেক্টেড করে দেই, তাহলে তারপরেও দেখা যাবে এখানে তাপ শক্তি কম থাকার ফলেও কণাগুলোর গতিশক্তি বেশি হওয়ার কারণে এখান থেকেই তাপ কি হবে, পানিতে আসবে। অর্থাৎ এখানকার উচ্চ গতি সম্পন্ন কণাগুলো কি করবে, ওখান থেকে তাপ শক্তি এসে এখানকার কম গতি সম্পন্ন কণাগুলোকে কি করার চেষ্টা করবে, গতিশীল করার চেষ্টা করবে। অর্থাৎ এই কণাগুলো এখান থেকেই কি করবে, তাপ গ্রহণ করবে। তাহলে আমরা দেখলাম যে তাপের পরিমাণটা কেন, তাপের যে পরিবহন, এটা কেন তাপমাত্রার উপর তাপের উপর নির্ভর করতেছে না, বরং এটা তাপমাত্রার উপর নির্ভর করতেছে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। ঠিক যেরকম পানির হাইটের ক্ষেত্রে কি হয়, আমি একটু আগেই বুঝাইলাম যে এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে। তো এই কণাটার স্থিতিশক্তি বেশি, এই কণার যদিও দুইটার ওয়েট সমান, ওই দুইটার কি, দুইটা কণার ওয়েট সেম, তারপরে এই কণাটা উঁচুতে থাকার ফলে এর স্থিতিশক্তিটা কি বেশি বা বিভব শক্তিটা বেশি, আর এই কণাটার বিভব শক্তিটা কম। তো এই বেশি বিভব শক্তির কণাটা কি হবে, কম বিভব শক্তির থেকে আসবে। ঠিক সেই রকম এখানেও যে তাপ শক্তি এখানে অ্যাভারেজে কম আছে, এখানে বেশি আছে, বাট তাপ শক্তির কারণে এখানে যে তাপ কণাগুলোর গতিশক্তি, কণাগুলোর রেসপন্স এটা অনেক বেশি। অর্থাৎ এখানে যেমন বিভব শক্তি বেশি, ঠিক সেই রকম একই তাপের কারণে এখানে কণাগুলোর গতিশক্তিটা তুলনামূলকভাবে কি হবে, বেশি হবে। ফলে এখান থেকে আর এখানে বেশি তাপ দেওয়ার ফলেও কণাগুলোর গতিশক্তি খুব বেশি বৃদ্ধি পাবে না, কম থাকবে গতিশক্তি। এখানে কণাগুলোর অ্যাভারেজ গতিশক্তি, আমরা যদি বলতেছি যে কণাগুলোর অ্যাভারেজ গতিশক্তি কি থাকবে, এখানে কম থাকবে। ফলে কি হবে, এখান থেকেই তাপ এখানে আসবে। তাহলে তাপমাত্রাটা হচ্ছে যে তাপ গৃহীত তাপের কারণে কণাগুলোর গড় গতিশক্তিটাই হচ্ছে কি তাপমাত্রা। যেই কথাটা এখানে বলছে যে তাপমাত্রাটা হচ্ছে পদার্থের ভেতরকার অণুগুলোর গড় গতিশক্তির একটা পরিমাপ, গড় গতিশক্তির একটা পরিমাপ। এখন প্রত্যেক এবং ভিন্ন ভিন্ন পদার্থ একই পরিমাণ তাপ গ্রহণ করলেও কণাগুলোর গতিশক্তি কি হয়, ভিন্ন ভিন্ন হয়। সেই পদার্থের অবস্থা, ওই পদার্থের গঠন প্রকৃতি, ওই পদার্থের ঘনত্ব, ওই পদার্থের তোমার ভৌত ক্যারেক্টারিস্টিক, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এগুলোর উপর নির্ভর করে এই কণাগুলোর তাপের প্রতি রেসপন্সটা ভিন্ন ভিন্ন হয়। ফলে তা একই পরিমাণ তাপ গ্রহণের ফলে তাদের কণাগুলোর গতিশক্তির ভিন্নতা পরিলক্ষিত হয়। আর গড় গতিশক্তির ভিন্নতা পরিলক্ষণটাই হচ্ছে কি তাপমাত্রার ভিন্নতা। ওকে, বুঝতে পারছো? তাহলে আশা করি বুঝতে পারছো যে তাপমাত্রা এবং তাপ জিনিসটা কি এবং কেন তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর না করে বরং কি তাপমাত্রার উপর নির্ভর করতেছে। যেরকম পানির প্রবাহ পানির পরিমাণের উপর না নির্ভর করে পানির উচ্চতার উপর নির্ভর করতেছে। বুঝতে পারছো? তো এই ছিল বিষয় তাপ এবং তাপমাত্রার মধ্যেকার সম্পর্ক। এখন দেখো তাহলে পদার্থের তাপীয় ধর্ম, এই যে এখান থেকে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যে পদার্থের তাপীয় ধর্মটা কি জিনিস। অর্থাৎ তাপ প্রয়োগ করলে পদার্থের যে ধর্মগুলো আছে, কণাগুলোর গতিশক্তি হোক বা আয়তন বৃদ্ধি হোক, কণাগুলোর গতিশক্তি বৃদ্ধির কারণেই কিন্তু আলটিমেটলি তোমার পদার্থের আয়তন বেড়ে যায়। এখন এই যে ভিন্ন ভিন্ন তাপ গ্রহণ করি সব পদার্থের মধ্যে কিন্তু একই রকম পরিবর্তন আসে না। ঠিক আছে, দেখো তাপমাত্রা পরিমাপের জন্য বিশেষ পদার্থের বিশেষ ধর্মকে কাজে লাগাতে হয়। এখন দেখো আমরা তো তাপ শক্তি হিসেবে মাপতেই পারি, কিন্তু এই যে তাপমাত্রা, অর্থাৎ আমরা একটা তাপ প্রয়োগ করলাম, লোহাতে তাপ প্রয়োগ করলাম, লোহাতে 50 জুল তাপ প্রয়োগ করলাম, পানিতেও 50 জুল তাপ প্রয়োগ করলাম।
তাহলে এখানে তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে, এখানে তাপমাত্রা কম বৃদ্ধি পাবে। তাহলে এই যে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইলো এটা আমরা কিভাবে পরিমাপ করব? তাহলে তাপমাত্রাটাকে তো আমরা সরাসরি দেখতে পাইতেছি না, কণাগুলোর যে গতিশক্তি, কত জোরে কম্পন, লোহার মধ্যে কত জোরে কাঁপতেছে, পানির মধ্যে কত জোরে কাঁপতেছে, এই তাদের কণাগুলোর গড় যে গতিশক্তি এটা কিন্তু আমরা পরিমাপ করতে পারতেছি না। তাহলে আমরা কিভাবে তাপমাত্রাটাকে পরিমাপ করব? তো তাপমাত্রা পরিমাপ করার জন্য সাধারণত যে পদার্থগুলো এই তাপ প্রয়োগের ফলে তাপমাত্রা অধিক বৃদ্ধি পায়, অর্থাৎ তারা তাপের প্রতি অনেক বেশি রেসপন্সিভ, ওই পদার্থগুলোর ওই রেসপন্সিভ যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে সেইটাকে পরিমাপ করার মাধ্যমে পরোক্ষভাবে তাপমাত্রা পরিমাপ করা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? মনে করো যে মানে এটা অনেকটা এইরকম যে তোমরা দেখতেছো একজন আরেকজনকে, তোমরা বুঝতে পারতেছো যে মনে করো যে এইখানে একটা আছে, পদার্থ আছে, এখানে একটা পদার্থ আছে, আর এই লাঠি দিয়ে এখানে কি করা আছে? বাড়ি দেওয়া হচ্ছে। আর তুমি কি আছো? ঘরের মধ্যে আছো, কিন্তু তুমি পদার্থটাকে দেখতে পাইতেছো না। তো এই লাঠির বাড়ি, এটাতে যত জোরে বাড়ি দেওয়া হবে তত জোরে শব্দ হবে, তুমি এখান থেকে শুনতে পাবা। ঠিক আছে, এখন তুমি যদিও কত জোরে বাড়ি দিচ্ছে সেটা দেখতে পাইতেছো না, কিন্তু শব্দটা শুনে, এখানে বাড়ি দেওয়ার ফলে কি পরিমাণ শব্দ হচ্ছে সেই শব্দ শুনে কিন্তু তুমি কি করতে পারবা? এখানে কত জোরে আঘাত করা হচ্ছে বা বাড়ি দেওয়া হচ্ছে সেটা এক্স্যাক্টলি মাপতে না পারলেও কি করতে পারবে? একটা ধারণা করতে পারবে। এখানে যদি জোরে শব্দ হয় তাহলে বুঝবা জোরে আঘাত করা হয়েছে, যদি আস্তে বাড়ি শব্দ হয় তাহলে বুঝবা যে আস্তে আঘাত করা হয়েছে। অর্থাৎ তুমি এখানে সরাসরি আঘাত করাটা দেখতেছো না, বাট আঘাতের যে ফলাফলটা, শব্দ উৎপন্ন হচ্ছে, সেই শব্দটাকে মেপে তুমি কি করতে পারতেছো? যে আঘাতটা জোরে হচ্ছে নাকি আস্তে হচ্ছে সেটা পরিমাপ করতে পারতেছো। এখানে যদিও তুমি স্কেল ব্যবহার করতেছো না, জাস্ট তুমি তোমার মাইন্ডটাকে ইউজ করতেছো, বাট এটাকে তুমি যদি এরকম, যেমন এই শব্দটার তীব্রতা যদি আগে থেকেই পরিমাপ করা থাকে যে এই পদার্থে এত জোরে আঘাত করলে এত ডেসিবেল শব্দ উৎপন্ন হয়, সেটা যদি তোমার আগে থেকেই জানা থাকে, তাহলে তুমি কি করবা? যে এই যে শব্দটা হলো সেই শব্দটাকে মনে করলে যে 10 ডেসিবেল, তাহলে তুমি মনে করলে যে এটাকে যদি 10 নিউটন বলে আঘাত করা হয়, তা আগে থেকেই পরিমাপ করা আছে, তাহলে উদাহরণ হিসেবে 10 ডেসিবেল শব্দ উৎপন্ন হবে। তাহলে তুমি কি করলে? শব্দের ডেসিবেলটা মেপে, অর্থাৎ শব্দের তীব্রতা মেপে আঘাতের পরিমাণটা ইউজ পরোক্ষভাবে বের করতে পারলা। বুঝতে পারছো? তো ওই রকম করেই যে জিনিসটাকে দেখা যায় না সেই জিনিসটাকে ওই আগে থেকেই ওই পদার্থের কি পরিমাণ তাপমাত্রা বাড়লে কি পরিমাণ তার ধর্মের পরিবর্তন হয়, পরবর্তীতে সেই ধর্মের পরিবর্তন ওইটা আগে থেকে রেকর্ড করা হয়, পরবর্তীতে ওই ধর্মের পরিবর্তনটা দেখে কি করা হয়, ও কি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি হয়েছে বা কমছে সেটা পরিমাপ করা যায়। তো তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় এবং যে পরিবর্তনকে সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা পরিমাপ করা যায় সেটাকে তাপমাত্রিক ধর্ম বলে। তো তাপমাত্রিক ধর্ম জিনিসটা হচ্ছে কি, এই যে পদার্থের যে ধর্মটাকে ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা যাচ্ছে সেটাকে তাপমাত্রিক ধর্ম বলতেছে। এখন বলতেছে যে কথাটা হচ্ছে যে তাহলে সব পদার্থের, আমি এই জিনিসটাকে তো এক্সপ্লেইন করি। দেখো, আমরা জানি তাপ প্রয়োগ করলে পদার্থের আয়তন কি হয়? বেড়ে যায়। মনে করো একটা তরল পদার্থ আছে বা পানি, পানিতে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেই পানির, এই পাত্রে যদি পানি থাকে, এই পাত্রে মনে করো পানি আছে, তাহলে এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে পানির কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পায়। ঠিক আছে, দুনিয়াতে সবকিছু তাপমাত্রায় তাপ প্রয়োগ করলে বৃদ্ধি পায়। আবার একই পাত্রায় এবার কি আছে? এখানে পারদ, এখানে কি রাখা আছে? পারদ রাখা আছে। এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে পারদেরও আয়তন বৃদ্ধি পাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক বেশি তাপ প্রয়োগ করেও পানির আয়তনটা খুব বেশি বৃদ্ধি পায় না, খুব বেশি বৃদ্ধি পায় না, মানে এতটা বৃদ্ধি পায় না যে আমরা কি করব সেই পানির যে আয়তন কতটুকু বৃদ্ধি পাইলো সেইটা একটা কাঁচের জারে নিয়ে মাপবো, সেই মাপ কতটুকু বৃদ্ধি পাইলো সেইটাকে পরিমাপ করে কতটুকু তাপ দেওয়া হয়েছে বা কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাইছে সেটা হিসাব করব। অত বেশি পানির আয়তন বাড়ে না, পানির আয়তন খুবই অল্প পরিমাণ বাড়ে। তো ওই 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 অল্প পরিমাণ ওইটাকে মাপতেই অবস্থা খারাপ, কিন্তু ওকে আবার ভগ্নাংশ করব, ছোট ছোট অংশে ভাগ করব, এটা পসিবল হয় না। কিন্তু পারদের ক্ষেত্রে দেখা যায় যে এখানে সামান্য তাপ দিলেই এর তাপমাত্রা কি হয়? অনেক বেশি বৃদ্ধি পায়। ফলে এটাকে খুব সহজেই সূক্ষ্ম ছোট ছোট ভাগে ভাগ করে একটা স্কেল তৈরি করা যায় যে এতটুকু যদি পারদের আয়তন যদি এতটুকু বাড়ে তাহলে সেটাকে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বলবো, এতটুকু বাড়লে 2 ডিগ্রি সেন্টিগ্রেড বলবো। তাহলে এই মাপার জন্য তো এটা অ্যাটলিস্ট কি একটা নির্দিষ্ট পরিমাণ বেশি, মানে বেশি পরিমাণ যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু আমরা এটাকে ভাগ করে ভিন্ন স্কেলে রূপান্তরই করতে পারবো না। তাহলে দেখো, তাপ প্রয়োগ করলে পানির আয়তনও বাড়ে, পারদের আয়তনও বাড়ে, কিন্তু পানির আয়তনটা এতই কম বাড়ে
যে ওই আয়তন পানির ওই আয়তন বৃদ্ধিটাকে পরিমাপ করে সেইটার সাথে তুলনা করে তাপমাত্রার বৃদ্ধি মাপবো এইরকম অবস্থা থাকে না। কিন্তু পারদের ক্ষেত্রে আবার এটা হয়। পারদের ক্ষেত্রে কি হয়, অল্প একটু তাপ দিলেই আয়তনটা কি হয়, অনেক বেশি বৃদ্ধি পায়। ফলে মনে করো 2 ডিগ্রি সেন্টিগ্রেডেই কি হবে, পারদের আয়তন এত বড় হয়ে যাবে উদাহরণ হিসাবে। তাহলে এটাকে যদি আমরা চাইলে এটাকে কি করতে পারি, 0.5 ডিগ্রি করলেও ভাগ করি। এখানে যদি 4 ভাগ করি, তাহলে যদি আমরা দেখি এরপর একটা তাপ দিলাম, তাপ দিয়ে পারদের তাপমাত্রা এখানে হলো, তাহলে আমরা সহজেই বলতে পারবো এটা কি 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তখন 2 ডিগ্রিতেই এত বড় হয়, তার মানে আসছে এতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে এটা 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তাহলে কি অনেক ছোট্ট তাপমাত্রা আমরা পাইলাম। কিন্তু পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলেও পানির আয়তন দেখা গেছে এতটুকু বৃদ্ধি পাবে বা আরো কম। সেক্ষেত্রে 1 ডিগ্রিতে কতটুকু বৃদ্ধি পাচ্ছে এটা আমরা এখানে 100 ভাগ করলে কোনো ভাগই থাকবে না। তার মানে 1 ডিগ্রির পরিমাপ এখান থেকে আমরা পাবোই না। ঠিক আছে, তো তাপ 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 প্রয়োগ করলে পদার্থের অনেকগুলো ধর্মেরই পরিবর্তন হয়, কিন্তু সবগুলো ধর্মের পরিবর্তন ব্যবহার করে আমরা কি করতে পারবো না, তাপমাত্রাটাকে পরিবর্তন করতে পারবো না। আমরা তাপ পদার্থের ওই ধর্মটাকেই ব্যবহার করে তাপ পরিমাপ করতে পারবো, যেটা অল্প তাপেই কি হবে, অল্প তাপমাত্রাতেই বেশি পরিবর্তন হবে। এই জন্য পানির যে আয়তন বৃদ্ধি এইটাকে আমরা তাপমাত্রিক ধর্ম বলবো না, কিন্তু পারদের যে আয়তন বৃদ্ধি তাপের ফলে সেটাকে আমরা তাপমাত্রিক ধর্ম বলবো। ঠিক আছে, তাহলে তাহলে তাপ বাড়লেই কোনো একটা ধর্মের তাপের পরিবর্তনে কোনো একটা ধর্মের পরিবর্তন হইলেই সেটাকে আমরা তাপমাত্রিক ধর্ম বলবো না, বরং আমরা একটা পদার্থের ধর্মকে তাপমাত্রিক ধর্ম তখনই বলবো যখন ওই পদার্থের তাপমাত্রা পরিবর্তন হবে এবং পরিবর্তনটাকে পরিমাপ করে তাপমাত্রা পরিমাপ করা সম্ভব হইতে হবে। অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনে পদার্থের ধর্মের পরিবর্তনটা এতটাই বেশি হইতে হবে, এতটাই ভিজিবল হইতে হবে যে সেখান থেকে আমরা পরবর্তীতে পরোক্ষভাবে তাপমাত্রা মাপতে পারবো। ঠিক আছে, তো সেটাকেই আমরা বলবো তাপমাত্রিক ধর্ম। তো তাপমাত্রা মাপার জন্য পদার্থের যে ধর্মটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তোমরা জ্বর মাপার জন্য পারদের থার্মোমিটার দেখে থাকবে, সেটি শরীরের তাপমাত্রা মাপে। এখানে পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ, তো পদার্থটাকে বলা হয় তাপমাত্রিক পদার্থ। আর পারদের কোন ধর্মটাকে ব্যবহার করে আমরা করতেছি, তাপমাত্রা পরিমাপ করতেছি, পারদের আয়তন প্রসারণ। পারদের আয়তন প্রসারণটা হচ্ছে তার তাপমাত্রিক ধর্ম। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ, যে পদার্থের একটা তাপমাত্রার পরিবর্তনের ফলে তার যে কোনো একটা ধর্মের পরিবর্তন হচ্ছে, তার যে পদার্থের ক্ষেত্রে আমরা এটা করতে পারবো সেটাকে পদার্থটাকে বলা হবে তাপমাত্রিক পদার্থ। আর পদার্থের যে ধর্মটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে তাপমাত্রার ভিন্নতার কারণে, এবং সেই ধর্মটার পরিবর্তনটাকে পরিমাপ করে আমরা তাপমাত্রার পরিবর্তন হিসাব করতেছি, সেই ধর্মটাকে বলা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। যেমন পারদের আয়তনটা হচ্ছে কি তাপমাত্রিক ধর্ম। তাহলে পারদ হচ্ছে একটা তাপমাত্রিক পদার্থ, পারদের আয়তনটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। বাট পারদের ঘনত্ব বা পারদের অন্য পারদে তো আরো অনেক কিছু আছে, বা একটা পদার্থের তো অনেক ধরনের বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো দিয়ে তো আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারতেছি না, পারতেছি কিছু তাপমাত্রার আয়তন। যেমন থার্মোকাপল নামক একটা যন্ত্র আছে, সেই যন্ত্রে আবার কি করা হয়, এই থার্মোকাপলের ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনের ফলে তার যে রোধ আছে এটা খুব অনেক বেশি পরিবর্তন হয়, রোধটা কি হয়, অনেক বেশি পরিবর্তন হয়। ফলে সেই রোধটাকে পরিমাপ করে আবার তাপমাত্রা কি করা যায়, পরিমাপ করা যায়। সেক্ষেত্রে থার্মোকাপল যদি একটা তাপমাত্রিক পদার্থ হয়, তাহলে থার্মোকাপলের রোধটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। সেখানে আবার থার্মোকাপলের আয়তন বা থার্মোকাপলের দৈর্ঘ্য, প্রস্থ, এগুলো তাপমাত্রিক ধর্ম নয়। ওকে, পারদ ছাড়াও অ্যালকোহলের থার্মোমিটার আছে, সেখানে অ্যালকোহল হচ্ছে তাপমাত্রিক পদার্থ এবং তরলের প্রসারণ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাহলে অ্যালকোহল নামক যে তাপমাত্রিক পদার্থ আছে সেটাকেও আয়তন প্রসারণ মেপেই তার তাপমাত্রা পরিমাপ করা হয়, বাট থার্মোকাপলের ক্ষেত্রে রোধ দিয়ে হিসাব করা হয়। বুঝতেই পারতেছ, সব তাপমাত্রিক পদার্থের তাপমাত্রিক ধর্ম সেম হবে না। আবার গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে গ্যাস হচ্ছে তাপমাত্রিক পদার্থ এবং নির্দিষ্ট আয়তনে রক্ষিত গ্যাসের চাপ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাহলে ওখানে আবার কি করা হয়, তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে গ্যাসের চাপের পরিবর্তন হয়, সেই চাপের পরিবর্তনটা মেপে কি করা হয়, তাপমাত্রার পরিবর্তন হিসাব করা হয়। অর্থাৎ আমরা যদি দেখি একটা নির্দিষ্ট পরিমাণ চাপ বৃদ্ধি পাইছে, তাহলে আগে থেকে হিসাব করা হয় যে এতটুকু চাপের জন্য তাপমাত্রা এতটুকু বাড়ে, এটা আগে থেকে হিসাব করা থাকে। তাহলে সেক্ষেত্রে
চাপের পরিবর্তন দেখে আমরা কি করতে পারি, তাপমাত্রার পরিবর্তন হিসাব করতে পারি। তাপমাত্রার সাথে ধাতুর রোধ বা রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়, তাই রোধকেও তাপমাত্রিক ধর্ম হিসেবে ব্যবহার করা হয়। যেমন থার্মোকাপলের ক্ষেত্রে আমি আগেই বললাম যে এক একটি তাপমাত্রিক পদার্থ এক এক তাপমাত্রার জন্য কার্যকর। তাহলে এখানে আবার ঝামেলা আছে যে সব তাপমাত্রিক পদার্থের সব তাপমাত্রিক ধর্ম সব তাপমাত্রায় কাজ করে না। যেমন ছোট তাপমাত্রার ক্ষেত্রে পারদ ইউজ করা হয়, আবার যদি তাপমাত্রা অনেক বেশি হয় বা অনেক কম হয় সেক্ষেত্রে থার্মোকাপল উপযোগী, এরকম আছে। তাই খুব বেশি বা কম তাপমাত্রা মাপার জন্য বিশেষ তাপমাত্রিক পদার্থের বিশেষ তাপমাত্রিক ধর্ম ব্যবহার করতে হয়। তামা এবং কনস্ট্যান্টাইন ধাতুকে তাপমাত্রিক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। মূলত এই তামা এবং কনস্ট্যান্টে থার্মোকাপল তৈরি করা হয়। দুটি ভিন্ন ভিন্ন ধাতুর সংযোগ স্থল, এটাকে বলা হচ্ছে থার্মোকাপল। সংযোগ স্থলে তাপমাত্রার পরিবর্তন করা হলে এটি একটি ইএমএফ তৈরি করে, সেটি মেপে তাপমাত্রা বের করা যায়। এই থার্মোকাপল -200°C থেকে 1000°C পর্যন্ত মাপতে পারে বলে ইন্ডাস্ট্রিতে এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে সবচেয়ে বেশি রেসপন্সিভ এটা দিয়ে অনেক বেশি রেঞ্জে তাপমাত্রা মাপা যায়। এবং এখানে তাপমাত্রিক ধর্মটা হচ্ছে কি পদার্থের রোধ বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, ঠিক আছে, ইএমএফ। তো এখানে তাহলে আমরা থার্মোকাপলের ক্ষেত্রে তাপমাত্রিক ধর্মটা হচ্ছে কি তার ইএমএফ। তো ইএমএফ এর সাথে রোধের একটা সম্পর্ক আছে। তো আমরা তো জানি যে ভি সমান কি আইআর, ভি সমান হচ্ছে কি আইআর। তো রোধ ছাড়া তো আর ইএমএফ পরিমাপ করা যাবে না, আইআর। যদিও ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স সমান হচ্ছে I/I প্লাস আর অভ্যন্তরীণ রোধ হয়ে গেছে। যাই হোক, তো এখানে যেটাই হোক, তো রোধ পরিবর্তন হওয়ার মাধ্যমেই ইএমএফ এর পরিবর্তন হয়, ঠিক আছে। তো আর আমরা যে বাসা বাড়িতে যে থার্মোমিটার ব্যবহার করি এটা সাধারণত কত থেকে 98, এটা রেঞ্জ খুব বেশি না, কিন্তু 96 বা 97 বা 92°F থেকে খুব সম্ভবত 106, 7 বা 8°F পর্যন্ত মাপতে পারে। এটা অনেক কম তাপমাত্রার মধ্যে এবং অনেক কম রেঞ্জে তাপমাত্রা পরিমাপ করতে পারে আমাদের পারদ থার্মোমিটার, ঠিক আছে। তাহলে আর যেটা থার্মোকাপল এটা -200 থেকে 1000, এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। -200 থেকে 1000°C তাপমাত্রা পর্যন্ত পরিমাপ করতে পারে। আমরা যদি তাপমাত্রার ধারণাটুকু ঠিক করে পেয়ে যাই তাহলে এরপরেই আমাদের জানতে হবে এর একক কি, কিংবা তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কেমন করে তাপমাত্রা পরিমাপ করব। তাহলে এই যে তাপমাত্রা আমরা পরিমাপ করব তার এই তাপমাত্রিক পদার্থের তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে, তাহলে সেইটা কি হবে এটা সম্পর্কে একটা আইডিয়া আমি দিয়েছি যে তাপমাত্রার প্রচলিত একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রার একক হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস। সাধারণভাবে বলা যায় এই স্কেলে 1 অ্যাটমসফিয়ার বাতাসের চাপের যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় সেটাকে 0°C তাপমাত্রা, এবং যে তাপমাত্রায় পানি ফুটতে থাকে সেটাকে 100°C ধরা হয়েছে। তাহলে আগে তো ধরে নিতে হবে। তো তো সেটা হচ্ছে কি আমি তাহলে এখানে যেটা বললো তারা সেটা হচ্ছে যে এক অ্যাটমসফিয়ার চাপে যদি আমরা কি করি, কোনো একটা পানিকে কি করি ফুটাই, একটা পানির নর্মাল যে তাপমাত্রা আছে এই পানির নর্মাল তাপমাত্রা পানি থাকবে, এই পানিকে আমরা কি করবো বরফে পরিণত করবো, পানিকে বরফে পরিণত করলাম। এই বরফের যে তাপমাত্রা সেটাকে 0° ধরা হয়, ঠিক আছে। এরপর এর মধ্যে তাপ প্রয়োগ করা হয়, তাপ প্রয়োগ করতে 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 একটা সময় পানিটা কি হয় এরকম ফুটতে থাকে। যখন ফুটে তখন সেইখানে তাপমাত্রা বেড়ে যায়, তো সেই তাপমাত্রাটাকে বলা হয় কি 100°C, ঠিক আছে। তাহলে এই স্কেলে শুধুমাত্র বরফ থেকে তরল ফুটতে যে তাপমাত্রা লাগে সেই রেঞ্জের তাপমাত্রায় পরিমাপ করতে পারবে। যাই হোক, তো এইটুকু তারপর এটাকে কি করা হয়েছে মোট 100 ভাগে ভাগ করা হয়েছে, 100 ভাগ, তাহলে 0 থেকে 100 পর্যন্ত। তাহলে এখানে মোট কি করা হয়েছে 100 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রত্যেকটা ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 1°C। অর্থাৎ তাহলে 1° হচ্ছে কি বরফের তাপমাত্রা এবং ফুটন্ত পানির তাপমাত্রা, এই দুই তাপমাত্রার 100 ভাগের 1 ভাগ তাপমাত্রাটা হচ্ছে 1°। তাহলে ফুটন্ত তাপমাত্রা বরফের তাপমাত্রাটা হচ্ছে 0, ফুটন্ত পানির তাপমাত্রাটা হচ্ছে 100। তাহলে এই তাপমাত্রার 100 ভাগের 1 ভাগ তাপটাকে বলা হচ্ছে 1°C। তাহলে তোমরা 1°C সম্পর্কে একটা আইডিয়া পাইছো। তার মানে 1°C খুব বেশি না, খুব বেশি হবে না। আমরা যদি আমাদের
আমাদের অনুভূতির সাপেক্ষে হিসাব করি, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পার্থক্য খুব একটা বেশি হবে না। ঠিক আছে। তবে মজার ব্যাপার হলো, বিজ্ঞানী সেলসিয়াস যখন তাপমাত্রার স্কেল তৈরি করেছিলেন তখন 0 ডিগ্রি ধরেছিলেন ফুটন্ত পানির তাপমাত্রা এবং 100 ডিগ্রি ধরেছিলেন বরফ গলনের তাপমাত্রা। বর্তমানের স্কেলটা ঠিক উল্টা, তা উনি উল্টাভাবে হিসাব করছিলেন। ফুটন্তটাকেই 0 ধরছিলেন আর বরফটাকে 100 ধরে প্রত্যেকে 100 ভাগের 1 ভাগকে 1 ডিগ্রি ধরেছিলেন। তো হিসাবটা ওইটাই আছে, জাস্ট কি হয়ে গেছে, ঘুরায় দেওয়া হয়েছে। তো এটা খুব বেশি জটিলতা তৈরি করে নাই। আমাদের দৈনন্দিন জীবনে আমরা সাধারণত সেলসিয়াস স্কেল ব্যবহার করলেও আন্তর্জাতিক এককটির নাম আছে কেলভিন। সেলসিয়াস স্কেলের সাথে 273.15 যোগ করলেই কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায়। যদি শুধু তাপমাত্রার পার্থক্য নিয়ে আমরা মাথা ঘামাই তাহলে সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের কোনো পার্থক্য নেই। কেন পার্থক্য নেই? তা দুইটা তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসেও তা হবে, কেলভিনেও তা হবে। কেন? তার কারণ এখানে জাস্ট 273, মানে যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মনে করো একটা হচ্ছে কি 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেটা কত হবে? 273 আর 5 278 হবে। আর মনে করো একটা 7, তাহলে সেটা কত হবে? 279 হবে। তাহলে এখানেও ডিফারেন্স কত? 2, এখানেও ডিফারেন্স 2, অর্থাৎ একই হারে বাড়তেছে। তো 200 এ বাড়তেছে 1 করে, আর ও বাড়তেছে ওই তার সাথে 273 যোগ করার পর 1 2 3 এভাবে বাড়তেছে। অর্থাৎ ডিফারেন্সটা কি দুই জায়গাতেই সমান থাকতেছে। বিষয়টা অনেকটা এরকম যে দুই ভাই, এক ভাইয়ের জন্ম হয়েছে মনে করো 1980 সালে, আর এক ভাইয়ের জন্ম 1990 সালে। এরকম যদি হয়, 10 বছরের ছোট। তো এখন যদি আমরা দুইজনের বয়সের পার্থক্য বলি, 2025 সালে এসে যদি বলি যে দুই ভাইয়ের বয়সের ডিফারেন্স কত, বয়সের দুই ভাইয়ের বয়স কিন্তু, একজনের বয়স কিন্তু 2025 সালে কত? 35, কত 90, হ্যাঁ, আর এর কিন্তু বয়স কত? 45। তারপর কিন্তু দুইজনের বয়সের ডিফারেন্স কিন্তু 10, তাই না? এখানেও 10। তাহলে জন্মের ডিফারেন্স কি ছিল? 10 ছিল। এখনো ডিফারেন্স কি? 10 আছে। যদিও কি একজনের এর বয়স যা হবে, এর বয়স তার থেকে কি হবে? ঠিক 10 পরিমাণ বেশি হবে। এখানেও তাই, 10 না হয়ে ডিগ্রিতে যা হবে, কেলভিনে তার থেকে কি হবে? 273 বেশি হবে। আর এখানে যেমন কি একজনের বয়স যা হবে তার বয়স কি 10 বেশি হবে, আর এখানে একজনের মান যা হবে তার চেয়ে 273 বেশি হবে। তার মানে ডিফারেন্সটা কি কম বেশি হবে কখনো? ডিফারেন্সটা সবসময় কি থাকবে? একই থাকবে। বুঝতে পারছো? মানে দুইজনের দুইটা তাপমাত্রা ডিফারেন্সটা সবসময় এক থাকবে। বাট ঠিক আছে, যেটা 1 ডিগ্রি আর একটা 10 ডিগ্রি, দ্য ডিফারেন্সটা হচ্ছে 9। আর যেটা 1 ডিগ্রি সেটা হচ্ছে 273 কেলভিন, আর যেটা 10 ডিগ্রি সেটা আবার কত হবে? 274 হবে। 0-তে 273, আর এটা হবে কি 284। তাহলে একইভাবে এখানেও ডিফারেন্সটা কত হবে? 0 আর 10, হ্যাঁ, এখানেও ডিফারেন্সটা ওই তোমার এখানে 9, এখানেও কি 273, সরি 284 না, 283। তাহলে 283, এখানেও ডিফারেন্সটা কিন্তু 9 থাকবে। ঠিক আছে, এই জন্য বলতেছে যদি তাপমাত্রার পার্থক্য নিয়ে আমরা কথা বলি তাহলে উভয় স্কেলেই তাপমাত্রার পার্থক্য কি হবে? সেম হবে। কিন্তু যদি আমরা একটা স্পেসিফিক তাপমাত্রা নেই, যেমন এখানে আমরা স্পেসিফিক বয়স কত, দুইজনের বয়সের ডিফারেন্স চাইতেছি না, বয়সের কথা বলতেছি, তাহলে যার একজনের বয়স 35 হলে আর একজনের বয়স 45 হবে। এই ভাইয়ের বয়স যখন আবার 40 হয়ে যাবে তখন এই ভাইয়ের বয়স কত হয়ে যাবে? 50 হয়ে যাবে। তার মানে দুইজনের বয়সটা কি ভিন্ন ভিন্ন, বাট বয়সের পার্থক্য কি সবসময় কি থাকতেছে? 10 থাকতেছে। ঠিক সেই রকম সেলসিয়াস এবং কেলভিন স্কেলের তাপমাত্রা, ইন্ডিভিজুয়াল তাপমাত্রা কম বেশি হচ্ছে, 273 পরিমাণ কম হচ্ছে বেশি হচ্ছে, কিন্তু দুই তাপমাত্রার ডিফারেন্স সবসময় কি থাকবে? একই থাকবে। যেমন দুই ভাইয়ের বয়স একই থাকতেছে। ঠিক আছে, ওকে। তো কিন্তু যদি জিজ্ঞেস করা হয় এই ঘরের তাপমাত্রা কত, তাহলে যদি সেটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, কিন্তু কেলভিনে সেটা হবে কত? 30-এর সাথে 273 যোগ করতে হবে। ঠিক আছে। তোমাদের মনে হতে পারে দুটো স্কেল হুবহু একই রকম, পার্থক্য শুধু 273 ডিগ্রি সেন্টিগ্রেড, 273.5 ডিগ্রি। এর পেছনের কারণটা ঠিক আছে, দুইটা স্কেল একই রকম, কিন্তু এই মাঝখানে 273 পার্থক্য, তাহলে এটা করার দরকার কি ছিল? এই স্কেলটা কেন আসছে? তো এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে স্কেলগুলো কিভাবে তৈরি হচ্ছে, তাপমাত্রার স্কেল, সেই সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। ঠিক আছে। তো এটি করার পেছনের কারণটি খুবই চমকপ্রদ। সাধারণভাবে আমাদের মনে হতে পারে আমরা বুঝি যত বেশি বা যত কম তাপমাত্রা কল্পনা করতে পারবো,
কিন্তু সেটি আসলে সত্য নয়। মানে বিষয়টা হচ্ছে যে আমরা তাপমাত্রা কম হইতে পারে, মনে করো তাপমাত্রা কত 100 থেকে শুরু হলো, অনেক কম তাপমাত্রা, মনে করো 199, 198, সরি 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, 99 এরকম করে তাপমাত্রা কি হইতে পারে, কমতে 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 জিরো হলো, তো জিরো, -1, -2, -3, -4, -5 এরকম করে তাপমাত্রা কমতে কমতে মাইনাস মনে করো 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হইতেই পারে। কিন্তু বাস্তবে বিষয়টা তা হয় না। ইচ্ছা মতো তাপমাত্রা কম হয় না। কম তাপমাত্রার একটা কি আছে, বাস্তবে দেখা যাচ্ছে যে যে কোনো মানের কম তাপমাত্রা পাওয়া যাবে না। বেশি তাপমাত্রাটা হয়তো বা অনেক বেশি পর্যন্ত পাওয়া যেতে পারে, কিন্তু কম তাপমাত্রা দেখা যাচ্ছে বাস্তবে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, তার চেয়ে কম তাপমাত্রা আসলে পসিবল হয় না। এটা কেমন কথা? তো তাপমাত্রা যত বেশি ইচ্ছে কল্পনা করতে সমস্যা নেই, কিন্তু যত ইচ্ছে কম কল্পনা করা সম্ভব নয়। সবচেয়ে কম একটা তাপমাত্রা আছে এবং তাপমাত্রা এর চেয়ে কম হওয়া পসিবল নয়। এটা কেমন কথা? তাপমাত্রা একটা কম আছে, এর চেয়ে কম তাপমাত্রা কেন হওয়া পসিবল না? মানে তাপমাত্রা কমে যাওয়া বা বেশি কমে যাওয়ার বিষয়টা কি আসলে? তাপমাত্রা কমে যাওয়া মানে হচ্ছে কি, কোন অণুগুলোর তাপমাত্রা কমে যাচ্ছে। আমরা দেখছি যে তাপমাত্রা মানে হচ্ছে পদার্থের মধ্যে যে অণুগুলো আছে তাদের মধ্যে কি গড় গতিশক্তি, ঠিক আছে, গড় গতিশক্তিটা কমে যাওয়া। আমরা যত বেশি এখান থেকে তাপ বের করে নেব, কণাগুলোর গড় গতিশক্তি কি হবে, তত কমতে থাকবে। কমতে কমতে যত বেশি তাপমাত্রা আর এদের মধ্যেকার দূরত্ব কমতে থাকবে, ঠিক আছে। তা যত তাপমাত্রা বের করে নেব, এদের গড় গতিশক্তি কমতে থাকবে, এদের ডিস্টেন্স কমতে থাকবে। ডিস্টেন্স কমতে কমতে এরা ছোট হবে, সংকুচিত হবে, হইতে 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 দেখা যাচ্ছে যে থিওরিটিক্যালি যখন -273.15 ডিগ্রি হবে, তাদের এরা পরস্পরের সাথে সংকুচিত হবে, ছোট হইতে 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 এদের আয়তন কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আয়তন কি হয়ে যাবে, শূন্য হবে। মানে তাপমাত্রা যত বেশি আমরা বের করে নেব, তাদের গতিশক্তি কমে যাবে এবং তাদের ডিস্টেন্স কমে যাবে, অর্থাৎ বস্তুটা সংকুচিত হবে। সংকুচিত হইতে 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 তাপমাত্রা যখন -273 কেলভিনে আসবে, কেলভিন এককে -273 কেলভিনে আসবে, ঠিক আছে, সরি -273 কেলভিন না, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কেলভিনে সেটাকে 0 বলা হচ্ছে। তো -273 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে, অর্থাৎ তখন এর আয়তন কি হবে, সংকুচিত হইতে হইতে আয়তন শূন্য হয়ে যাবে, অর্থাৎ তার কোনো আয়তনই থাকবে না। এখন ফার্দার যদি আমরা তাপমাত্রা আরো কমাইতে চাই, তাহলে ওখানে তো বস্তুই নাই, বস্তুর আয়তন শূন্য হয়ে গেছে, তাহলে তাপমাত্রা আর কমাবো কি? তার মানে হচ্ছে থিওরিটিক্যালি, অর্থাৎ বাস্তবে কি হচ্ছে না, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে তাপমাত্রা কম হওয়া পসিবল না। তার কারণ এই তাপমাত্রা আসলে বস্তু তার অস্তিত্বটাকে হারিয়ে ফেলে, বস্তু তার অস্তিত্বকে হারিয়ে ফেলে, অর্থাৎ একটা বস্তুর অস্তিত্ব থেকে সে অনস্তিত্বে চলে যায়। তো সেক্ষেত্রে এর চেয়ে কম তাপমাত্রা কল্পনা করা পসিবল না, ঠিক আছে। তো বিষয়টা তোমাদের কাছে কেমন মনে হতে পারে? আসলে বাস্তবে কিন্তু এই তাপমাত্রাটাও হওয়া পসিবল না, কারণ কোনো বস্তু অস্তিত্বে আছে সেখান থেকে তাকে অনস্তিত্বে নিয়ে যাওয়া যাবে এরকমটাও পসিবল না। বাস্তবে 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও বাস্তবে কোনো একটা জিনিসের তাপমাত্রা এই পরিমাণও করা পসিবল না। হয়তো বা এর কাছাকাছি -100, -150 এরকম করা যেতে পারে, বাট -273 অর্থাৎ একটা অস্তিত্ব আছে এরকম একটা বস্তুকে অনস্তিত্বে নিয়ে যাওয়া মানে তো এটা তো বস্তু ক্রিয়েশন করার মতো, ঠিক আছে না? একটা বস্তু সৃষ্টি হয়ে যায়, সেই সৃষ্টি বস্তুটাকে বা এর মানে এটা সৃষ্টিকর্তার পক্ষে ছাড়া এই ধরনের ঘটনা ঘটানো আসলে পসিবল না। যে সৃষ্টিকর্তা যেমন শূন্য থেকে কোনো কিছুকে সৃষ্টি করছেন, ঠিক সেই রকম একটা সৃষ্টি করা বস্তুকে আবার আমরা কি করে ফেলবো, শূন্য বানায় ফেলবো, তাকে অস্তিত্ব থেকে অনস্তিত্বে নিয়ে যাবো। ইটস নট পসিবল, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তো সেক্ষেত্রে আমরা থিওরিটিক্যালি বলতে পারি যে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সবচেয়ে কম হতে পারে, বাট বাস্তবে এর চেয়ে এটাই হওয়া পসিবল না, এর চেয়ে বেশি তাপমাত্রা হওয়া পসিবল। ওকে, যাই হোক। তো শুধু তাই নয়, আমরা এই তাপমাত্রার কাছাকাছি যেতে পারি, কিন্তু কখনোই এই তাপমাত্রায় পৌঁছাতে পারবো না। অর্থাৎ এই যে -273.5 ডিগ্রি এইটাতে পৌঁছাইতে পারবো না। এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো তাপমাত্রা, অর্থাৎ এর চেয়ে কম হইতে পারে না তাপমাত্রা, এটাকে বলা হচ্ছে পরম শূন্য। তো সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রার মান হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেক্ষেত্রে যখন আমরা তো সেলসিয়াস স্কেলে বরফের তাপমাত্রাটাকে 0 ধরেছি, আর ফুটন্ত পানির তাপমাত্রাটাকে 100 ধরেছি। আর তাহলে এই তাপমাত্রা কমতে 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 বস্তু যখন অনস্তিত্বে যাবে, তখন তো ডিগ্রি সেন্টিগ্রেড এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো -1 -2 এরকম করতে করতে -273.15 হেলে সেই বস্তুটা অনস্তিত্বে চলে যাবে। যদিও এটা পরীক্ষা নিরীক্ষা করে
বের করা পসিবল হয় না, এটা থিওরিটিক্যাল মান আর কি, ঠিক আছে। আর বিজ্ঞানীরা কি করছেন, একটা নতুন স্কেল তৈরি করছেন, সেটা হচ্ছে কেলভিন। ওই কেলভিন স্কেলে উনি কি করে, ওরা কি করছে, এই যে তাপমাত্রা একটা বস্তু অস্তিত্ব থেকে অনস্তিত্বে চলে যায়, এইটাকেই 0 কেলভিন ধরছে। 0 কেলভিন ধরে কি করছে, আস্তে আস্তে আগাইছে, আগাইতে আগাইতে তাহলে তাহলে যেটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়েছিল, তাহলে কেলভিনে ওটা কত হবে, কেলভিনে 273 হবে। মজার বিষয়টা বুঝলা? তাহলে এটা তো 0 ছিল, তাহলে স্কেলে মানে সেলসিয়াস স্কেলে এটা কমতে কমতে -273 কি পরম শূন্য তাপমাত্রা পাওয়া যায়। এখন আর একজন বললো যে না, আমি এইটাকে 0 ধরবো, -273টাকে কি করব, 0 ধরবো। তাহলে 0 ধরে যদি আমি আস্তে আস্তে তাপমাত্রা বাড়াই, বাড়তে 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 যেটা 273 ডিগ্রি 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সেটা কেলভিনে সে ওই জায়গায় এসে কত পাবে, 0 পাবে না। বুঝতে পারলে বিষয়টা? মনে করো যে এখানে দাগ আছে, এটা -273.15, আর এখানে আছে 0। আমি এখান থেকে গণনা শুরু করছি, এটাকে বলছি -1 -2 -3 এরকম করতে করতে -273। আর একজন এখান থেকে গণনা শুরু করছে যে এইটা 0 1 2 3, তাহলে এরকম করতে করতে কি হবে, সে 0কে, আমি 0 যেটাকে 0 বলছি, তার কাছে সেটা কত হয়ে যাবে, 273.15 হয়ে যাবে না? এটা হচ্ছে কি কাউন্ট ডাউন, এটা আস্তে আস্তে কি নিচে নামতেছে, এটা আস্তে আস্তে উপরে উঠতেছে, এটাকে আমি 0 ধরছি, তাহলে তো এটাই হবে। আমি যদি 0 থেকে 10 গুনি, আর ও যদি এখান থেকে 0 গণা শুরু করে, তাহলে এখানে এসে তাই সে কি গুনবে, 10 গুনবে না? আমি 0 1 2 3 4 5 এরকম 10 করলাম, আর ও এখান থেকে 10 গণা শুরু করছে, 0 গণনা শুরু করছে, 0 1 2 3 এখানে এসে তার 10 হবে, ঠিক আছে, যেটা 0। ওই জন্য তোমার ডিগ্রি সেন্টিগ্রেডে যেটা 0, কেলভিনে সেটা কি হবে, 273 হবে। কিন্তু ডিফারেন্সটা কি একই, ডিফারেন্সটা কি একই, ও 1 2 3 4 5 6 7, আমিও 1 2 3 4 5 6, ডিফারেন্সটা সেম আছে, কিন্তু মানটা আমি যেটাকে 0 ধর বলছি, মানে ডিগ্রি সেন্টিগ্রেড যেটাকে 0 বলছে, কেলভিন সেটাকে 273 বলতেছে। ডিগ্রি সেন্টিগ্রেডে যেটা -273 হচ্ছে, কেলভিনে সেটাকে 0 ধরে আগানো হচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? যদি আরো ভালোভাবে বলি, মনে করো যে একজন যাত্রা শুরু, এইটা একজন মনে করো যাত্রা শুরু করছে এখান থেকে, তাহলে এখান থেকে তার রাস্তা কি 0, তারপর গেল 1 মিটার, তারপর গেল 2 মিটার, তারপর গেল 3 মিটার, তারপর গেল 4 মিটার। আর একজন যাত্রা শুরু করছে কোথা থেকে, এখান থেকে, ও এখান থেকে 0 গুনতেছে, তাহলে 1 মিটার 2 মিটার 3 মিটার 4 মিটার 5 মিটার 6 মিটার, এটা কি, এর জন্য এটা 7 মিটার, তাহলে এর জন্য এইটা কত হবে, -7 মিটার হবে না? এ তো পিছনে, এর জন্য এটা কি পিছন, আর এটা সামনে, তাহলে এ যদি গুনে, তাহলে 1 2 3, তাহলে -1, তাহলে এটা আছে -7। তাহলে এর জন্য তাহলে তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডে কি করা হয়েছে, বরফের তাপমাত্রাটাকে কি 0 ধরা হয়েছে, কিন্তু বরফের চেয়েও তো কম তাপমাত্রা আছে। তাহলে বরফের চেয়েও কম তাপমাত্রা, যে স্কেলে বরফকেই রেফারেন্স পয়েন্ট ধরা হয়েছে, তার জন্য তো বরফের চেয়ে কম তাপমাত্রাগুলো কি হবে, মাইনাস হবে, ঠিক আছে। এরকম কমতে 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 এরকম করতে 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 কি -273 হয়েছে। তার একজন বলতেছে যে না, আমি এখান থেকে আমি এখান থেকেই শুরু করব, এটাকেই আমি 0 ধরবো। তাহলে 0 ধরে এরকম করতে 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 এটাকে কেলভিন, আমি এটাকেই তখন এটাকে বলতেছে কেলভিন, না আমি এখান থেকেই শুরু করব, আমি এটাকে নাম দিলাম কেলভিন। তাহলে এবার যদি আমি আস্তে আস্তে আগাই, তাহলে আমার কাছে যেটা 273 কেলভিন হবে, সেন্টিগ্রেড সেটাকে কি বলছে, 0 বলছে। বুঝতে পারছো বিষয়টা? এরপর এটাকে সামনের দিকে আগাবে, তাহলে এটা হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হবে কি 274 কেলভিন। তখন এ তো 274 273.1 বা 273 বলি, 273 একক পিছন থেকে যাত্রা শুরু করছে, আর এ তো শুরু করছে 273 একক সামনে থেকে যাত্রা শুরু করছে, ঠিক আছে। গতির অধ্যায়ের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে বিষয়টা এরকম না যে বাঁক এখান থেকে ট্রাক যাত্রা শুরু করছে, আর এখান থেকে মনে করো কার যাত্রা শুরু করছে, কারের ট্রাকের জন্য যে ডিস্টেন্স হবে, কারের জন্য তার চেয়ে কি হবে, মনে করো এটা 80 মিটার একটা অঙ্ক ছিল, তো ট্রাক যতখানি যাবে, ট্রাক যদি যায় 10 মিটার, তাহলে কার যাবে কত, 90 মিটার। তাহলে দেখুন কার তো পিছন থেকে যাত্রা শুরু করছে, কারের জন্য এইটা রেফারেন্স পয়েন্ট, আর ট্রাকের জন্য এটা রেফারেন্স পয়েন্ট। তাহলে এখান থেকে 10 হয়েছে, আর এইখান থেকে 90 হয়েছে। কেন? তখন তো 80, এই 80 মিটার পিছনে ছিল। বুঝতে পারছো? তো বিষয়টা অনেকটা এইরকম। আচ্ছা, যাই হোক, তো অনেক কথা বললাম। তো কাজেই কেলভিন স্কেলে এর মান হচ্ছে 0 কেলভিন। কোনটা? ডিগ্রিতে যেটা -73.15, কেলভিনে সেটা হবে কত, 0। তখন কেলভিন ওখান থেকেই স্টার্ট করেছে। তো অন্যভাবে বলা যায় কেলভিন স্কেলটি তৈরি হয়েছে চরম শূন্য তাপমাত্রাকে 0, চরম বা পরম শূন্য তাপমাত্রাকে 0 ধরে কেলভিন স্কেল তৈরি হয়েছে। আর
সেলসিয়াস স্কেল তৈরি হয়েছে কত? পরম স্কেলে যেটা 273 সেইটাকেই শূন্য ধরে, পরম স্কেলে 200 যেটা 273.15 কেলভিন সেইটাকে শূন্য ধরে ডিগ্রি সেলসিয়াস তৈরি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ বরফের তাপমাত্রাটাকে। তাপমাত্রার যে কোনো স্কেল তৈরি করতে হলে দুটো নির্দিষ্ট তাপমাত্রা বা স্থিরাঙ্ক দরকার। তাহলে দুইটা নির্দিষ্ট তাপমাত্রা লাগবে। এই দুইটা নির্দিষ্ট তাপমাত্রা মাঝখানে আমরা এগুলো অনেকগুলো ভাগ 100 ভাগ করে তাহলে ছোট ছোট ভাগে ভাগ করা যাবে। এই জন্য তাপমাত্রা স্কেল তৈরি করার জন্য দুইটা নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন। এটাকে নির্দিষ্ট তাপমাত্রা দুটাকে বলা হয় স্থিরাঙ্ক। যদিও একটা স্থিরাঙ্ক দিয়েও স্কেল তৈরি করা হয়েছে আধুনিক স্কেলগুলো। তো কেলভিন স্কেলে একটি হচ্ছে পরম শূন্য, যেটাকে 0 ডিগ্রি ধরা হয়েছে। অন্যটি হচ্ছে পানির ত্রৈধ তাপমাত্রা বা ট্রিপল পয়েন্ট। এই তাপমাত্রা একটা নির্দিষ্ট চাপে, অর্থাৎ এই চাপে বরফ, পানি এবং জলীয় বাষ্প একসাথে থাকতে পারে, ফলে তাপমাত্রাকে অনেক বেশি সূক্ষ্মভাবে নির্দিষ্ট করা যায়। তাহলে কেলভিন স্কেলে শূন্য ধরা হয়েছে কাকে, কোন তাপমাত্রাকে? দেখা যাচ্ছে, আমরা জানি যে তোমরা হয়তো আইসক্রিমের বাক্স দেখবা, আইসক্রিমের বাক্সে তোমরা দেখবা আইসক্রিম বরফ হিসাবে আছে। কিছু আইসক্রিমের তরল আবার কি ফোটায় 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 নিচের দিকে পানি আকারে পড়তেছে। আর বাক্স খোলা মাত্র দেখবা এখান থেকে আবার জলীয় বাষ্প হাওয়ার মতো করে উপরে উঠতেছে। তার মানে আইসক্রিমের বাক্স এমন একটা পর্যায়ে আছে যেখানে পানি, বরফ আর বাষ্প একসাথে আছে। ঠিক আছে, তো এটা সবসময় পসিবল হয় না। এটা একটা নির্দিষ্ট চাপে পসিবল হয়, যখন তার চাপ কত হয় -0.0060 এত এটিএম চাপে তোমার একটা নির্দিষ্ট তাপমাত্রায় কি থাকে, বরফ, পানি এবং বাষ্প একসাথে থাকে। এই তাপমাত্রাটাকে কেলভিন স্কেলে 0 ধরা হয়েছে, 0 কেলভিন। তাহলে এই যে তাপমাত্রায় পানি, বরফ এবং বাষ্প একসাথে থাকে সেই তাপমাত্রাটাকে ধরা হয়েছে 0 না, সেই তাপমাত্রাটাকে 0 কেলভিন না ধরে সেটাকে 273.16 কেলভিন ধরা হয়েছে। 0 তো ধরা হয়েছে তোমার পরম শূন্য তাপমাত্রাকে, এটাকে ধরা হয়েছে 273.16 কেলভিন। অর্থাৎ যে তাপমাত্রায় পদার্থ অনস্তিত্ব হয়ে যায় সেই তাপমাত্রাকে যদি আমরা 0 কেলভিন বলি, আর যে তাপমাত্রায় বরফ, পানি একসাথে থাকে ওখান থেকে হিসাব করলে এক 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 করে ওইটাকে কি 273.16 কেলভিন বলা হয়েছে। তাহলে ওই তাপমাত্রা থেকে বরফ, পানি, বাষ্প একসাথে থাকার যে তাপমাত্রা, এটা ডিফারেন্স কত? 273 কেলভিন। ঠিক আছে, জলীয় বাষ্প একসাথে থাকে তাপমাত্রাকে এখানে একটা ফিক্সড শূন্য তাপ সূক্ষ্ম করার জন্য এটা করা হয়েছে, যাতে এই তাপমাত্রাটা যেন যে কোনো সময় পাওয়া যায়। নতুন নতুন স্কেল তৈরি করার সময় যেন ইজিলি কি করা যায়, এটাকে এই স্কেলগুলো তৈরি করা যায়। তো সেলসিয়াস স্কেলে এর মান হচ্ছে 0.01 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্কেলের সাথে মিল রাখার জন্য কেলভিন স্কেলে এর মান হয়েছে 273.16। তাহলে সেলসিয়াস স্কেলে এটা 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর কেলভিনে সেটা 273.1, সেলসিয়াসে 0.01 আর এটা হয় কি 273.16। তাহলে সেলসিয়াস এবং কেলভিন স্কেলের ডিফারেন্স তাহলে কত দাঁড়াইলো? 273.15। তাহলে সেলসিয়াস এবং এটার তাপমাত্রা পার্থক্য 273.15 কেন হইলে বুঝতে পারছো? তার কারণ যেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় যে পানির ত্রৈধ ভেন্দুর যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে হয় 0.01 আর সেটা কেলভিন স্কেলে হয় 273.1516। এই জন্য সেলসিয়াস এবং কেলভিন স্কেলের তাপমাত্রা ডিফারেন্সটা কত হচ্ছে? 273.15। ঠিক আছে, তো কেলভিন এবং সেলসিয়াস স্কেলের পাশাপাশি ফারেনহাইট স্কেল বলেও একটা স্কেল আছে, যেখানে বরফ গলন এবং পানির বাষ্পীভবনের তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট এবং 212 ডিগ্রি ফারেনহাইট। তো আর একটা স্কেল আছে, ওই স্কেল আবার যে আবিষ্কার করছে সে আবার একটু বেশি পণ্ডিত। সে যেটা করছে, বরফের তাপমাত্রাটাকে সে ধরছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর পানি যেটাতে বাষ্পীভূত হয়, ফুটন্ত পানির তাপমাত্রা সে ধরছে 212 ডিগ্রি ফারেনহাইট। এটাকে সে কেন যে বিদঘুটে একটা মান ধরলো জানি না, এবং প্রত্যেকটাকে ভাগ করছে তাহলে কত, এখানে ভাগ বিয়োগ করলে 180, তাহলে প্রত্যেকটা ভাগকে বলা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে স্কেলকে তুলনা করার জন্য দেখানো হয়েছে 0 ডিগ্রি, এটা। ঠিক আছে, তাহলে তো আমরা 273.15 না ধরে জেনারেলি 273 বলে থাকি ডিফারেন্সটাকে। তাহলে আমরা
এইখানে স্কেলের যে ছবিটা আছে এগুলো একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? দেখো এখানে, তো তো দেখো 3টা স্কেল কিভাবে তৈরি হয়েছে। তাহলে আমরা এই যে ছবিটা আছে এই ছবিটা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে 3টা স্কেলকে আসলে কিভাবে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? দেখো এখানে ওকে, এখানে দেখো তিনটা ইয়া আছে, মনে করো এগুলো পারদ থার্মোমিটার, এর মধ্যে এগুলো পারদ দেওয়া আছে। এই কালোগুলো হচ্ছে কি পারদ, ঠিক আছে? ওকে, তো প্রথমে মনে করো এই 3টা পাত্রকে কোথায় রাখা হলো? পারদে রাখা হলো। 3টা পাত্রকে কোথায় রাখা হলো? এই সরি তোমার বরফের মধ্যে রাখা হলো। বরফ, 3টাতেই কি আছে? বরফ আছে। তাহলে বরফ যখন হবে তখন পারদ সংকুচিত অবস্থায় থাকবে, তাই না? পারদ তখন কি হবে? সংকুচিত অবস্থায় থাকবে। তাহলে এইখানে পারদ মনে করো প্রত্যেকটা পাত্রে এখানে আছে, এই জায়গাতেই তো থাকবে, তাই না? যেহেতু একই তাপমাত্রাটা তো একই, বিভিন্ন এককে বিভিন্ন বলা আছে, বাট তাপমাত্রাটা তো নির্দিষ্ট। তাহলে বরফের মধ্যে আছে, বরফ সবগুলোই তো বরফ, এখানেও বরফ, এখানেও বরফ, সবগুলোতেই বরফ, ঠিক আছে? এখানেও আইস। তো যেহেতু একই আছে তাহলে একই পরিমাণ পারদের মধ্যে আছে, তাহলে প্রত্যেকটা পারদের হাইট কতটুকু হবে? এতটুকু হাইট হবে, ঠিক আছে? এখন যে সেন্টিগ্রেড স্কেল ডিজাইন করছে সে এই অবস্থায় পারদের যে হাইটটা আছে, এখন যে তাপমাত্রাটা আছে বরফের, এইটাকে সে 0 ডিগ্রি ধরছে। এইটাকে সে, আর যে কেলভিনে ডিজাইন করছে স্কেলটাকে, সে এটাকে 273.5 ধরছে। আর যে ফারেনহাইটে স্কেল ডিজাইন করেছে সে এই তাপমাত্রাটাকেই 32 ডিগ্রি ফারেনহাইট ধরছে। তাহলে একই তাপমাত্রা ভিন্ন স্কেলে ভিন্ন ভিন্ন ধরা হয়েছে, ঠিক আছে? তাহলে সেলসিয়াসে এটাকে 0 ধরা হয়েছে, কেলভিনে এটাকে 273 ধরা হয়েছে, আর ফারেনহাইট স্কেল যে করছে সে করছে এই বরফের তাপমাত্রাটাকে সে বলতেছে 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? কোনো সমস্যা আছে? তাপমাত্রা এক, কিন্তু এরা একজন এক এক জায়গা থেকে গণনা শুরু করতেছে, ঠিক আছে? এর জন্য এটা 32, ওর জন্য 0 আরও নিচে, ঠিক আছে? এরপর মনে করো যে এইখানে কি করা হলো, এই বরফের মধ্যে এবার তাপ দেওয়া শুরু হলো। তাপ দিতে 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 এটা কি হয়ে গেল? বাষ্প হয়ে গেল। এটা কি হয়ে গেল? বাষ্প। পানি বাষ্প হওয়া শুরু করলো বা ফুটতে শুরু করলো, মানে ফুটন্ত পানি। এর মধ্যে কি দেওয়া হলো? এবার পানিকে তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে একদম ফুটন্ত পানিতে রূপান্তর করা হলো। তাহলে প্রত্যেকটাতে একই হিসাবে তাপমাত্রা বাড়ানো হচ্ছে, বা একটাই পাত্র মনে করো, তাহলে আরো ভালো হবে। একটাই পাত্র, পুরো পাত্রেই বরফ ছিল, ঠিক আছে? বড় একটা পাত্র, প্রথমে বরফ ছিল, এরপরেই তাপমাত্রা বাড়ানো হচ্ছে। বা কি হবে তাহলে? যত তাপমাত্রা বাড়বে এটা একসাথে উপরে ওঠা শুরু করবে, তাই না? আলাদা আলাদাভাবে কি উপরে উঠবে নাকি? একসাথেই উপরে উঠবে, যেহেতু তিনটাই একই পরিমাণ পারদ আছে, পানির তাপমাত্রা একইভাবে বাড়তেছে, একটাই পাত্র যেহেতু, ঠিক আছে? তো তাপমাত্রা বাড়তে 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 যখন কি হবে, এটা পানি যখন ফুটা শুরু হবে তখন পারদের আয়তন বাড়তে বাড়তে মনে করো এই পর্যন্ত পারদ হবে। পারদ কত পর্যন্ত হবে? এই পর্যন্ত পারদ হয়ে যাবে, ঠিক আছে? এই পর্যন্ত পারদ হবে। 3টা পাত্রে এইরকম পর্যন্ত পারদ হবে, তাই তো? তার কারণ একই তাপমাত্রা, একই পানিতে আছে, পানি ফুটতেছে, একই পরিমাণ পারদ, তাহলে বাড়তে বাড়তে কি হবে? 3টাতেই পারদ কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। কিন্তু এখন যে ডিগ্রি সেন্টিগ্রেডে মাপতেছে সে এই যে পারদের এই হাইটটাতে সে চিহ্নিত করলো 100 ডিগ্রি। অর্থাৎ সে বলল পানি যখন বরফ হবে তখন আমি সেই তাপমাত্রাটাকে 0 ধরবো, আর পানি যখন ফুটবে সেই তাপমাত্রাটাকে আমি 100 ধরবো। তাহলে তার তাপমাত্রায় 0 আর 100, এ মাঝখানে মোট 100 ভাগ করলো। 100 ভাগ করে সেটা কি হলো? মনে করো এখানে আসছে তার ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে সে একটা মনে করো মোট 100 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যে কেলভিনে করলো সেও কি করলো? এখানে 100টাই ভাগ করলো। তো ভাগ করলে পরে এটা যদি 273 হয়, এটা তাহলে হলো 373। তার ক্ষেত্রে এটা 373 হলো। তার কারণ এ যত ভাগ করছে এও ঠিক কি তত ভাগই করছে। এইটাকে এর 0 থেকে 100 হয়েছে, আর এই 273 থেকে 373 হয়েছে। তার মানে এরও 100টা ভাগ, এরও 100টা ভাগ, এর প্রত্যেকটা ভাগই কি দুইজনেরই সমান সমান, শুধু মানটা আলাদা। ও বলছে আমি 0 থেকে কাউন্ট শুরু করবো বরফ, আর বলছে না আমি বরফকে 273 ধরে তারপর কাউন্ট শুরু করব। আর থার্ড যে ব্যক্তি পণ্ডিত, তিনি যেটা করছেন, তিনি বলছেন না এ একটু পাক না। এ কি করছে? এই যে 0 ডিগ্রির বরফ, মানে এই যে বরফ আর এই যে ফুটন্ত পানি, সে বলছে না এই বরফের যে এই পারদের যে হাইটটা, এই হাইটটাকে আমি 180 ভাগে ভাগ করব।
কয় ভাগে ভাগ করব, 180 ভাগে এখানে আমি ভাগ করবো। আমি এখানে 100 ভাগে ভাগ করবো না, আমি করবো কি 180 ভাগে ভাগ করবো। তাহলে যদি 180 ভাগে ভাগ করে তাহলে বরফের যে একদম সবচেয়ে লোয়েস্ট তার জন্য সেটা হবে কি 32, আর 33, 34, 35 এরকম করতে করতে তার কি হবে, যেখানে পানি ফুটবে সেটাকে সে ধরবে কত, 212, সেইটাকে 212 ধরছে। ফলে এখানে মোট কয় ভাগ হয়েছে, 180 ভাগ হয়েছে। আর এদের ক্ষেত্রে হয়েছে কত, এরও 100 ভাগ, এরও 100 ভাগ। এই জন্য এখানে এই আমরা আগেই পড়েছি সেন্টিগ্রেড স্কেল এবং কেলভিন স্কেলের ডিফারেন্সগুলো এক এক করে, অর্থাৎ সমান সমান, এরও যতটুকু ওরও ততটুকু। এরও এখানে কি, এখান থেকে 100, এরও এখান থেকে এটা 100, কিন্তু এ কি করছে, এখান থেকে এটা না, একই জিনিসকে 180 ভাগে ভাগ করছে। তার মানে এর এক ভাগ আর এর এক ভাগ যদিও সমান, কিন্তু এর এক ভাগ একটুখানি ছোট হবে। কেন ছোট হবে, তখন একই জিনিসকে 180 ভাগে ভাগ করছে আর এরা দুজন করছে 100 ভাগে ভাগ। কারণ এই দুজনের একটা ভাগের একটা ভাগ সমান হবে, যেটা মানে এইটুকু যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে এরও এইটুকু কি হবে, 1 কেলভিন হবে। কিন্তু এর এইটুকু কি হবে না, 1 ফারেনহাইট হবে না। কেন, তখন এ তো প্রায় দ্বিগুণ করে ভাগ করে ফেলছে, এখানে 100 ভাগ করছে, 180 ভাগ করছে, মানে প্রায় দ্বিগুণ। তার মানে এর এইটুকু কত, 0.5 মানে তোমার 1-এর চেয়ে 2-এর কাছাকাছি হবে, প্রায় প্রায় কি হবে, সরি এর অর্ধেক হবে, এর অর্ধেক 0.34 বা এই থেকে, মানে 0.5-এর অর্ধেক হবে, 0.5-এর চেয়ে একটুখানি বেশি হবে, মানে অর্ধেক। মানে এটা যদি 1 হয় তাহলে এদেরটা অর্ধেক হওয়ার কথা, 0.5 হওয়ার কথা, তো 0.5-এর চেয়ে একটুখানি বেশি হবে, সরি 0.6 বা 0.7 এইরকম কিছু একটা হবে, ঠিক আছে। এর এক ভাগ, এর এক ভাগের মান, মানে এদের তুলনায়, এদের সেন্টিগ্রেডে যদি বলি, কিন্তু এর ওইটাতে কি 1 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে তাহলে বুঝবো কি, এর যেটা 1 ডিগ্রি ফারেনহাইট সেইটা এখানে কি হবে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড চেয়ে অর্ধেকের চেয়েও একটুখানি বেশি, অর্ধেকের 6 সামথিং হবে, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড হবে। ওকে, এখন দেখো, তো এইখান থেকে 3টে স্কেলের মধ্যে আমরা যদি সম্পর্ক স্থাপন করতে চাই, 3টে স্কেলের মধ্যে সম্পর্ক যদি স্থাপন করতে চাই তাহলে কি হবে, একটা নির্দিষ্ট তাপমাত্রা এর হচ্ছে কত, টিসি, ওই একই তাপমাত্রা এ বলতেছে কি টি কে, আর ওই একই তাপমাত্রা কে এ বলতেছে টি এফ। তাহলে আমরা যদি এখানে একটা সম্পর্ক স্থাপন করতে চাই এগুলোর মধ্যে, তাহলে আমরা দেখব যে তোমরা এখানে এই যে এই জিনিসটা দেখো এখানে, ঠিক আছে, এই 3টা জিনিস দেখো। তো এটা মনে করো যে 3টার হাইট সেম, এখানে যদিও একটুখানি ছোট মনে হচ্ছে, এটাকে একটু নিচ, মানে একই হাইট, এগুলো কপি করা আছে, শুধুমাত্র এটা একটু উপরে উঠে গেছে তাই, ঠিক আছে। সবকটাই কিন্তু একই হাইট, সেম হাইট, বুঝতে পারছো। তো 3টা হচ্ছে সেম হাইটের জিনিস। তো আমরা যদি এখান থেকে যদি তোমার একটা কাজ করি, যে একটা নির্দিষ্ট হাইট যদি আমরা কেটে নেই, ঠিক আছে, মনে করো এখান থেকে আমরা এইটুকু হাইট কেটে নিলাম, একদম সমান করে হাইট কেটে নিলাম, 3টারই সেম হাইট কেটে নিলাম, আর এই 3টারই হাইট সেম, ঠিক আছে। এটার হাইট এইচ, এটারও হাইট এইচ, এটারও হাইট আছে এইচ, আর এইটুকু হাইট সমান করে আমরা এক্স পরিমাণ হাইট কেটে নিয়েছি, ঠিক আছে, এক্স পরিমাণ হাইট কেটে নিয়েছি। তো প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে আমরা যদি কি করি, সম্পূর্ণ হাইট থেকে এই হাইট, তাহলে এখানে অনুপাতগুলো সেম হবে না, এইচ বাই এক্স, এখানেও কি, যেহেতু সবগুলোই সেম তাহলে কি হবে, একই তো হবে। আমরা চাইলেই তো কি করতে পারি, যেহেতু সবার হাইট কি সেম, ঠিক আছে না, তো সবার হাইট সেম হয়। এখন যদি বিষয়টা এইরকম হয় যে এখানে মনে করো যে, কিন্তু এই এক্স এর মান এইখানে মনে করো এটাকে 100 ভাগে ভাগ করা হয়েছে, এখানে কয় ভাগে ভাগ করা হয়েছে, এইখানে মোট 100, এইচ এর মান এখানে কত 100, এখানে টোটাল 100 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, টোটাল 100টা ভাগে ভাগ করা হয়েছে। আর এইখানে এখানেও 100টা ভাগ করা হয়েছে, ঠিক আছে, এখানেও টোটাল 100টা ভাগ করা হয়েছে। আর এইখানে তো আমরা জানি যে ইয়ার ক্ষেত্রে এখানে কয় ভাগে ভাগ করা হয়েছে, 180 ভাগে, কি ছোট 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 180 ভাগে ভাগ করা হয়েছে। এখানে 180 ভাগ করা আছে, এখানে কত ভাগ করা আছে, এখানেও 100 ভাগ করা আছে, এখানেও 100 ভাগ করা আছে। আর এইটাকে ধরা হয়েছে 0, আর ওইখানে 100, আর এখানে মনে করো এটাকে ধরা হয়েছে 273, আর এখানে এটাকে ধরা হয়েছে 373, আর এইটা হচ্ছে কত 32, আর এটা হচ্ছে 212, মোট 180 ভাগ। এখন দেখো এই এই সেম জায়গায় দেখো এখানে টোটাল হাইটটা কত, টোটাল হাইট কত হবে, 100 মাইনাস 0, তাই কিনা। আর এখানে এই এক্স এর মান কত, এখানে এক্স এর মান হচ্ছে এক্স মাইনাস 0, ঠিক আছে।
আর এইখানে টোটাল হাইটটা কত? 273 মাইনাস 373 মানে 100। আর এইখানে এইটুকু হাইট কত হবে? এক্স মাইনাস 273। এইটুকু মান যদি এক্স হয়, এই মানটা আছে এক্স, এই মানটা এক্স, ঠিক আছে? এই মানটা মানে এই ডিস্টেন্স এক্স না, আমরা সরি এক্স না ধরে এটাকে তোমার এই তাপমাত্রায় ধরি নেই, এটা মনে করো সি, সেন্টিগ্রেড স্কেলে এটা আছে সি, আর এটা আছে কেলভিন স্কেলে এই মানটা হচ্ছে কে, আর এই মানটা হচ্ছে এফ, ঠিক আছে? তাহলে এই যে এক্সটা কতটুকু? এক্স হবে সি মাইনাস 0, আর এইটুকু এক্স এর মান এখানে হবে কি? কে মাইনাস 273, ঠিক আছে? আর এইখানে এইচ এর মান কত হবে? 212 মাইনাস 32, আর এই এক্স এর মান কত হবে এখানে? এখানে হবে এফ মাইনাস 32, ঠিক আছে? তার কারণ ডিস্টেন্সটা তো সেম, শুধুমাত্র এখানে বেশি ভাগ করা হয়েছে তাই। তাহলে এই মানটুকু এখানে কততে আসবে? এফ মাইনাস 32 হবে এই মানটুকু। এটা যদি 32, এই সংখ্যাটা যদি 32 হয় আর এই সংখ্যাটার মান যদি এফ হয়, তাহলে এই ডিস্টেন্সটুকু কত হবে? এফ মাইনাস 32 হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ইকুয়েশন পাইলাম। কি ইকুয়েশন পাইলাম? তিনটা স্কেল, যে কোনো একটা তাপমাত্রা এই সূত্র থেকে আমরা কি করতে পারবো? যে কোনো স্কেলের মধ্যে ট্রান্সফরমেশন করতে পারবো। তাহলে এখানে হইলো কত? 100 মাইনাস সি ডিভাইড বাই সি, আর এখানেও হবে 100 ডিভাইডেড বাই কে মাইনাস 273, আর এখানে হবে 180 ডিভাইডেড বাই এফ মাইনাস 32। তাহলে এখানে তিনটা স্কেলের মধ্যে একটা ইকুয়েশন পাওয়া গেল। এটাকে ফার্দার আমরা যদি প্রত্যেকটাকেই 9 দিয়ে ভাগ, কত দিয়ে ভাগ করা? 10 দিয়ে ভাগ করা যাবে। 10 দিয়ে ভাগ করা যাবে কি? 10 10 15 18 20 20 দিয়ে ভাগ করা যাবে, 20। তাহলে 5 20-এ 100, তাহলে 5 20-এ 100, কে মাইনাস আছে 273, আর এইখানে হবে তোমার 9, 9 দুগুণে 18, 9 মাইনাস এফ মাইনাস 32। তাহলে এইখানে দেখো, এইখানে তিনটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা গেল। এখানে কয়টা স্কেলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা গেল? তিনটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক হইলো, ঠিক আছে? তাহলে এই সম্পর্কটা হচ্ছে কি, যে কোনো, এখন আমরা কি করতে পারবো? চাইলেই যে কোনো তাপকে, যে কোনো তাপমাত্রাকে যে কোনো তাপমাত্রায় ট্রান্সফরমেশন করতে পারবো, ঠিক আছে? 5 ডিভাইডেড বাই কে মাইনাস 273, আর এখানে আছে 9 ডিভাইডেড বাই এফ মাইনাস 32, ঠিক আছে? তাহলে এই যে ইকুয়েশন, তো এই ইকুয়েশনটা আমরা এখানে পাইলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই ইকুয়েশনটা তোমরা মাথায় রাখবা সবসময়, ঠিক আছে? এখন দেখো, এই দুইটার মধ্যে আমরা যদি এই দুইটার মধ্যে যদি তুলনা করি, তাহলে এই দুইটার মধ্যে তুলনা করা ইজি, এই দুইটার মধ্যে তুলনা করা ইজি। এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5 5 যদি আমরা কেটে দেই, তাহলে আমরা পাবো সি সমান কি? কে মাইনাস 273.15। আমি হিসাবের ক্ষেত্রে ওটা ঝামেলা করিনি, কিন্তু 15 থাকবে। তাহলে কে সমান কি হবে? সি প্লাস 273.15, ঠিক আছে? তাহলে এই যে, তাহলে যে কোনো তাপমাত্রায় কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা তোমার ইয়াটা হচ্ছে এইরকম, ঠিক আছে? বুঝতে পারছো এটা? তাহলে যে কোনো সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে 273.15 দ্বারা বা জেনারেলি 273 দ্বারা গুণ করলে কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যাবে। এখানে একটা মজার ইনফরমেশন আছে, কখনোই কোনো তাপমাত্রাতেই কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেল কি হবে না? সমান হবে না। যে একটা, যেমন ফারেনহাইটের সাথে তোমরা দেখবা যে একটা নির্দিষ্ট ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট আছে, ওখানে দেখা যাবে যে যেমন মাইনাস, খুব সম্ভবত -40, -40-এ হিসাব করলে -40 ডিগ্রি ফারেনহাইটও হবে, আর -40 ডিগ্রি সেন্টিগ্রেডেও -40 হবে, ফারেনহাইটেও -40 হবে। তখন এটা অসম হারে কি বাড়তেছে, তাই না? এটা এখানে এখানকার প্রত্যেকটা ভাগ আর এখানকার প্রত্যেকটা ভাগ কি না? সেম না। সেম যেহেতু না, আর একই অনুপাতেও যেহেতু বাড়ছে না, দ্বিগুণ হারেও বাড়তেছে না, দ্বিগুণের চেয়েও একটু কম হারে বাড়তেছে, তার মানে এটা কোথাও না কোথাও কি হবে? স্কেলটা মিলবেই, কোথাও না কোথাও গিয়ে মিলবে। মোটামুটি এটা -40-এ মেলে, হিসাব করলেই তোমরা পাবা। কিন্তু সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল কখনোই মিলবে না। যে একটা এমন কোনো তাপমাত্রা পাওয়া যাবে না যেই তাপমাত্রায় সেলসিয়াসেও যা কেলভিনেও তা। কেন মিলবে না? তার কারণটা হচ্ছে, আমরা এখানে দেখতেছি যে সেলসিয়াসে যে তাপমাত্রা, কেলভিনে তার চেয়ে কি হবে? 273.15 প্লাস হবে। তাহলে যেহেতু একটা সবসময় সেলসিয়াসের সাথে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করলেই কেলভিন পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল কখনোই সমান হওয়ার সুযোগ নাই। যেমন দুই ভাইয়ের বয়স ডিফারেন্স যদি 10 বছর হয়, একজনের বয়স মনে করো 5 বছর, আর একজনের বয়স 15 বছর, তাহলে বয়স ডিফারেন্স কত? 10 বছর।
এখন একজনের যদি 20 হয় তাহলে আরেকজনের 30 হবে, একজনের যদি 21 হয় তাহলে একজনের 31 হবে, তার মানে 10, একজনের যা হবে আরেকজনের তার চেয়ে 10 কি হবে, বেশি হবে। কোশ্চিন কালেও দুই ভাইয়ের বয়স কি হবে না, সেম হবে না, আনটিল যতক্ষণ না তারা মারা যায়। ইভেন মারা গেলেও হবে না, তার কারণ মারা গেলেও তো মারা গেছে ঠিক আছে, কিন্তু বয়স তো কি, মনে করো 80 বছর বয়সে যদি সে মারা যায়, তখন তার আরেকজনের বয়স কি 70 বছর। এখন মনে করো যে এই 80 বছরে মারা গেছে, তার মানে এই 70 থেকে 10 বছর পর মারা গেল, 80 বছর বয়সে দুইজনে মারা গেল, তো দুইজনের বয়স 80 হয়ে গেল। কিন্তু বিষয়টা তো তা না, জন্ম থেকে এর মারা গেছে ঠিক আছে, কিন্তু ততক্ষণে তো যদি বেঁচে থাকতো বয়স তো 90 হয়ে যাইতো, তাই না? তার মানে যদি দুইটা সংখ্যার মধ্যে একটা ফিক্সড ডিফারেন্স সবসময় বজায় থাকে, তাহলে এই দুইটা সংখ্যা কোনোদিনও কি হবে না, সমান হওয়া পসিবল না। বাট ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিনের সাথে ফারেনহাইটের এরকম কোনো একটা নির্দিষ্ট সংখ্যার ডিফারেন্স না, এটা এলোমেলো হয়ে বাড়ছে। এখানে যেটা 100 ভাগে ভাগ করা হয়েছে, এখানে সেটা কত, এখানে যেটা 0 এখানে সেটা 32, এখানে যেটা 1 এখানে সেটা কিন্তু 33 না, এটা হচ্ছে 33 পয়েন্ট সামথিং, মানে প্রায় 33.5-এর চেয়েও বেশি, 6-7 টাইপ কিছু একটা হবে। তার মানে এখানকার 1 ভাগ, এখানকার 1 ভাগ আর এখানকার 1 ভাগ সমান না, এই জন্য এরা দুইজন কোনোদিনও কি হবে না, হ্যাঁ এদের দুইজনের কোনো এক জায়গায় গিয়ে কি আছে, সমান হওয়ার সম্ভাবনা আছে। এই এটা -40-এ গিয়ে উপরে সমান হবে না, নিচে একই হারে নিচে নামলে তখন সমান হবে, ঠিক আছে? সেটা -40-এ সমান হবে, এটা দেখাবো আমি, এটা জাস্ট প্রমাণ করলেই হবে। জাস্ট আমি তোমাদেরকে এটা দেখাই দিই যে কত ডিগ্রিতে সেলসিয়াস এবং ফারেনহাইট সমান হবে, সেটাই আমরা দেখি। তাহলে আমরা এখানে পাইলাম সি ডিভাইডেড বাই তোমার কত, সি ডিভাইডেড বাই 100 না, ও 5/c, 5/c, 5/c ইজ ইকুয়াল টু 9/f-34। তো আমরা ধরে নিলাম যে কোনো এক তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট সমান হবে, তাহলে ফারেনহাইটটা হয়ে যাবে সেন্টিগ্রেড। যে তাপমাত্রায় সমান হবে সেখানে এফ এর থেকে আমরা সি বসাইতে পারবো, ঠিক আছে? কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় সিতে যা হবে এফ এও সি সেমই মান হবে, এই জন্য আমরা কি করলাম, সি এর জায়গায় এফ অথবা এফ এর জায়গায় সি বসাইতে পারতাম। এরপর যদি আমরা এখানে হিসাব করি তাহলে হবে কত, 9c ইজ ইকুয়াল টু 5c মাইনাস 5/32, 5 × 10 116, ঠিক আছে? 5 × 10 15 160 হচ্ছে। তাহলে এরপর যদি এটাকে আমরা এদিকে নিয়ে আসি তাহলে 4c হবে, 4c ইজ ইকুয়াল টু -160, আর সি সমান হবে কত, -40, ঠিক আছে? তাহলে 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রিতে -40-এ তাহলে -40 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, আর ওইটাই কি হবে, -40 ডিগ্রি ফারেনহাইট। এখানে গিয়ে তাপমাত্রাটা সেম হবে। এরপর মূলত শুরু হবে, এরপর যেটা 41 হবে, 41 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কিন্তু ফারেনহাইটে 41.6 সামথিং হবে, মানে এরা একই হারে বাড়বে না। তো ফারেনহাইটে 180 যেহেতু ভাগ করা আছে, তো সেলসিয়াসের 1 ভাগ ফারেনহাইটের 1 ভাগের চেয়ে কি হবে, প্রায় 1.5 ভাগের চেয়েও বেশি হবে। এই জন্য এটা যে হারে বাড়বে এটা তার চেয়ে অধিক হারে বাড়তে থাকবে, ঠিক আছে? তো এই জন্য এখানে এসে এটা মিলবে। ওকে, এটা মাথায় রাখবে, এটা এমসিকিউতে আসে যে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডিগ্রি ফারেনহাইট সমান, কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিগ্রি কেলভিন কি হবে না, কেলভিন, ডিগ্রি কেলভিন না, শুধু কেলভিন। তো ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেলভিন কোনোদিনও সমান হবে না, তখন এদের মধ্যে একটা ফিক্সড ডিফারেন্স আছে, সেটা হচ্ছে 273.15। ওকে, একইভাবে তোমরা চাইলে কেলভিন এবং ফারেনহাইট কোথায় সমান হবে সেটাও বের করতে পারবা, ঠিক আছে? 273 ইজ ইকুয়াল টু 9/f-32। তো এখানেও তোমরা কি করতে পারবা, ক্যালকুলেশন করে বের করতে পারবা যে কোথায় সমান হবে। তাহলে আমরা এখানে f-273 ধরলাম, আর এখানেও f-273 ধরলাম, ঠিক আছে? এবার যদি আমরা আর গুণ করি তাহলে এখানে হবে কত, 9f-273 গুণন 9 ইজ ইকুয়াল টু 5f-32 গুণন 5, ঠিক আছে? এরপর 5f কে যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে 4f হবে, তাহলে f সমান এখানে সরাসরি এটা ওইদিকে গিয়ে তাহলে 32 গুণন 5 প্লাস 27 গুণন 9 আর ডিভাইডেড বাই 4। তাহলে এইটা ক্যালকুলেশন করলে যেটা হবে, এই তাপমাত্রাতেই কি হবে, কেলভিন এবং ফারেনহাইট সমান হবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা হিসাব করে আসলো তোমাদের এই যে এইটা 20.75। তো এত ডিগ্রিতে তাহলে এত কেলভিন এবং ফারেনহাইট কি হবে, সমান হবে, বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়।
তো আশা করি তোমরা স্কেলের যে ট্রান্সফরমেশন এটা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে কি করা যায়, বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক এখানে আলোচনা করছে। এটা আমি তোমাদেরকে অলরেডি হিসাব করে দেখালাম। দেখো, যদি একটি নির্দিষ্ট তাপমাত্রা সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেলে যথাক্রমে টিসি, টিকে আর টিএফ দেখায়, তাহলে আমরা লিখতে পারি, এই ইকুয়েশন আমি অলরেডি তোমাদেরকে কি দেখিয়ে দিলাম। আমি 273 লিখছিলাম, এই যে এইটা আমি মানে হরকে লব করছে ওরা আর কি, আমি উল্টো দিক থেকে হিসাব করছি। মানে মোট কথা হচ্ছে প্রত্যেকটাকে উল্টা দাও, 100/TC, আমি শুধুই সি ধরছিলাম, মানে আমি এটাকে উল্টায় লিখছিলাম। প্রত্যেকটাকেই তো কি করা যায়, উল্টায় জানো, উল্টানো যাবে, তাই না? আমারটা ছিল কি 100/ শুধু সি বলছিলাম আমি, আর এখানে 100/K - 273 লিখছিলাম, আর এখানে আমি লিখছিলাম 180 / শুধু এফ। শুধু এইটুকুই ডিফারেন্স, একই কথা তো। ঠিক আছে, তো তো ওখান থেকে দেখো, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডিগ্রি কেলভিনের মধ্যে একটা সম্পর্ক এখানে স্থাপিত হয়েছে, আর ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডিগ্রি সেলসিয়াসেরও একটা সম্পর্ক স্থাপন হবে। এটা কিভাবে হবে দেখো, আমরা 5/C = 9/F - 32। ওইটাকে যদি উল্টায় দেই তাহলে এখানে হবে কি C/5 আর এখানে 9, তো নিচে তুলে দিলাম, নিচে নামাই দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে এখন যদি আমরা এখানে হিসাব করি C/5, তাহলে C সমান কত হবে, 5 এদিকে উপরে চলে যাবে, 5/9 হবে, আর F - 32। তাহলে যে কোনো সেন্টিগ্রেডকে ফারেনহাইট বানাইলে এই নিয়মে কি হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো আমি তো দেখাইলাম যে এখানে সমান হবে কোথায়, সেটা তো যদি এখানে সি এর জায়গায় তোমরা এফ বসাই দাও, দেখবা 40 - 40 আসবে। এই যে এখানে বলছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান, তাহলে এখানে দেখো আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম, এই যে ইকুয়েশনে ওরা টিসি টিএফ এটা 9 যেহেতু সমান, তাহলে এফ এর জায়গায় দেখো ওরা সি বসাইছে। ঠিক আছে, টিসি এবং টিএফ যদি সমান হয় তাহলে কি হবে, 4TC সমান হবে, এই যে এখানে দেখো ওরা এই যে 5TF এই দিকে নিয়ে আসে, এটাকে টিসি লিখছে, মানে 9TC = 5TC - 5 × 32। ঠিক আছে, এই টিএফ কে ওরা টিসি লিখছে। ঠিক আছে, তবে এইটা এদিকে নিয়ে আসলে 4TC হবে। ওকে, তবে এটা হিসাব করে -40 আসছে। ঠিক আছে, আর কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট সমান, তো কেলভিন এবং ফারেনহাইট সমান ওই সেম ভাবে আসছে। তো আমার ওইটা হিসাবটা ভুল হয়েছিল, তো